রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছে করে না? বিশ্বাস করো সুন্দরী, তোমার রাঙা চোখের মায়া পড়ে গেছি, তোমার মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এই যে সুন্দরী, একা দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য নাকি? হোয়াট? বিশ্বাস করো সুন্দরী, তোমার রাঙা চোখের মায়া পড়ে গেছি, তোমার মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। আপনি কি পাগল? ছিলাম না সুন্দরী, এইমাত্র হলাম তোমাকে দেখার পর। রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং করতে ইচ্ছে করে না? কি করবো বলো সুন্দরী, পুরনো অভ্যাস ছাড়তেই পারি না। তবে বিশ্বাস করো সুন্দরী, তোমার মতো রূপবতী আমার জীবনে যদি আগে দেখতাম, অনেক আগেই প্রেমিক হয়ে যেতাম। প্রেমিক হয়ে যেতেন? সত্যি প্রেমিক হয়ে যেতাম। তো এর আগে কতজনকে দেখে আপনার প্রেমিক হওয়ার ইচ্ছে জেগেছে বলবেন প্লিজ? বিশ্বাস করো সুন্দরী, এর আগে এমন কাউকে দেখে প্রেমিক হতে ইচ্ছা করেনি। মেয়েটি আগ্রহের সাথে কথা বলছে, পতে গেছে মনে হচ্ছে। তাই বুঝি? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার বুকের মধ্যে হার্টবিট বেড়ে গিয়েছে। হারামি, তোর ঢপ বন্ধ করবি? চল, দেরি হয়ে যাচ্ছে। আমি পিছনে ফিরে শামীমের দিকে রাগি চোখে তাকালাম। আমি আবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি মিটমিট করে হাসছে। আসলে বন্ধু তো দুষ্টামি করে, বোঝনি তো। খুবই ভালো মতো বুঝেছি। তবে বিশ্বাস করো, তোমাকে দেখার পর আমার কেন যেন আজ প্রেমিক হতে ইচ্ছে করছে। তাই প্রেমিক হবেন? আচ্ছা বলুন তো, প্রেমিক বলতে আপনি কি বোঝেন? প্রেমিক বলতে কি বুঝি? বলুন। না মানে, বিষয়টা ভাবুক বিষয়, তবে আমার কাছে খুবই ইজি। আমার ভালোবাসা সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে। ও মা, তাই? তাহলে বলুন, প্রেমিক প্রেমিকা বলতে আপনি কি বোঝেন? প্রেমিক হলো ছেলেরা, এদের কাজ সুন্দরী মেয়ে পটানো, না পটলে পিছনে লেগে থাকা। কিন্তু আমার আর পিছনে লেগে থাকতে হবে না, কারণ তুমি পটে গেছো। আমার কথা শুনে মেয়েটি সোনালি হাসি দিয়ে উঠল। আহ, কি হলো কি হলো? তোমার সোনালি হাসি দেখে বুকের ভেতর কেমন জানি করে উঠল। ও মা, তাই? হ্যাঁ সুন্দরী। মেয়েটি এবার কেমন জানি সিরিয়াস হয়ে বলল। আমাকে যে এসে বিরক্ত করতেছেন, জানেন আমি কে? আমি আপনার কি অবস্থা করতে পারি জানেন? আমার কাছে আপনি হলেন আমার প্রেমিকা, যার প্রেমে একটু আগেই পড়েছি আমি। এর থেকে আর কি চিনবো বলো সুন্দরী? মেয়েটি হঠাৎ তার ব্যাগ থেকে পিস্তল বের করে বলল, এটা কি জানেন? ওমা! আমি অবাক চোখে পিস্তলের দিকে তাকিয়ে থাকলাম। কি ব্যাপার? মা বের হলো কেন মুখ থেকে? সুন্দরী বলবে না? আপনি আমার ধর্মের বোন, বোন আমাকে মারবেন না। সুন্দরী প্রেমিক থেকে ধর্মের বোন হয়ে গেলাম। আমার ভুল হয়ে গিয়েছে বোন, আর কখনো রাস্তাঘাটে মেয়েদের দেখলে ইফটিজিং করবো না। তার আর সুযোগ পেলে তো এখনই আপনাকে আমি ওপারে পাঠিয়ে দেব। না না প্লিজ, মারবেন না আমাকে। যদি মারেন তাহলে তাহলে কি? আমি পুলিশকে বলে দিব আপনি আমাকে খুন করেছেন। বেঁচে থাকলে তো বলবা চান্দু। আর আমি কে জানো? না, আপনি কে? বাহ, এখন তো চেনো না, তখন কি যেন বললে? ভুল হয়ে গিয়েছে আমার, বলুন প্লিজ আপনি কে? আমি হলাম ডিবি পুলিশ, মলি চৌধুরী মিষ্টি। ম্যাডাম ম্যাডাম, জীবনে আর এমন করবো না, মাফ করে দিন প্লিজ। ওকে, ক্ষমা করে দিতে পারি, তবে কথা দিতে হবে আজকের পর থেকে মেয়েদেরকে আর বিরক্ত করা যাবে না। এই জন্মে আর না। ওকে, যান এখান থেকে। আমাকে আর পাইকে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালালাম। জন্মে শিক্ষা হয়েছে, বড় বাচ্চা বেঁচে গেছি। এরপর আর কখনো মেয়ে দেখলেই কথা বলতে যাব না। এসব বলতে বলতে আমি চলে আসলাম, কিন্তু আমি চলে আসার পর মেয়েটি, হাইরে পিস্তল, নকল আর আসল দেখতে দুটোই এক। শতবার আমাকে সেভ করলি ইফটিজার। মেয়েটি পিস্তলের দিকে তাকিয়ে এসব বলছিল, মানে পিস্তলটি নকল ছিল। পুরো বলদা হয়ে গেলাম। চাকরি ইন্টারভিউ দিতে বের হয়েছিলাম, রাস্তায় সুন্দরী মেয়েটিকে দেখে কথা বলতে গেলাম। কি হলো তারপর তো সবই দেখলেন। চাকরি চাকরি চাকরি, ভাইরে ভাই, বর্তমান বাংলাদেশে চাকরি খোঁজা মানে প্রশান্ত মহাসাগরে গহীন সোনা খোঁজার মতো। তাই আমি 2 বছর আগে মাস্টার্স পাস করে হাতে সার্টিফিকেট নিয়ে চাকরি খুঁজছি। কিছুদিন আগে একটি চাকরির পরীক্ষা দিয়ে ভাইবা পরীক্ষার জন্য ডাক পেয়েছি। এই নিয়ে কতবার যে ভাইবা পরীক্ষার জন্য ডাক পেয়েছি তা হিসাব করে শেষ করা যাবে না। মানে ভাই, সববারই ভাইবা পরীক্ষায় গিয়ে ফেল করে যাই। ওই একটাই কারণ, ওটি দাও আর চাকরি নাও। পুরো কপাল, ওটি নেই, তাই আমার কপালে চাকরিও নেই। কিন্তু নিরাশার মধ্যেও কিছু আশার আলো দেখার জন্য এখনো চাতক পাখির মতো চাকরি খুঁজে যাচ্ছি। রোজকার মতো আজও ভাইবা দিবার জন্য বের হলাম রুম থেকে। চাকরি হবে না জেনেও একটু আশার আলোর জন্য যাচ্ছি। বাড়ি আমার গ্রামে, ঢাকা এসেছি চাকরি খুঁজে। থাকি মামার বাসায়, মামার টাকাতেই চলছি ঢাকা শহরে। আমি একা চাকরি খুঁজছি না, সাথে বন্ধু শামীমও আছে। দুজনই মামার বাসায় থাকি। যাই হোক, আমি আর ইয়াসিন ভাইবা দিবার জন্য অফিসে গেলাম। প্রথমে ইয়াসিন গেল, তারপর আমি গেলাম। তারা বললো আপনারা যান, আমরা জানাবো। আমাদের বোঝা হয়ে গেল তারা জানাবে আমাদের মরার পর। আমরা অফিস থেকে বের হয়ে আসলাম। বন্ধু, চাকরি তো হবে না। তা শিওর হবে না।
চল সিঙ্গারা পুরীকে বাসার দিকে যাই। চল। আমার ফোনে গ্রাম থেকে ফোন আসলো, মা কল দিয়েছে। শামীম তুই যা, আমি আসছি। ওকে। শামীম যাবার পর আমি কলটা ধরলাম। হ্যালো মা। হ্যালো বাবা, কেমন আছিস তুই? মা ভালো, তোমরা কেমন আছো? বাবা ভালো। মা খাবার খাইছো? হুম বাবা, খেয়েছিস তুই? মা খাইছি। তো বাবা, তোর চাকরির কি হলো? না মা, হয় নাই। বাবা, তোর বাবা আর পারছে না, তুই কিছু কর বাবা। চাকরি হবে না জেনেও একটু সান্ত্বনার জন্য মাকে বললাম, বাবা দেখবে খুব শীঘ্রই আমার চাকরি হবে। কিছু একটা কর বাবা, তোকে এতদূর অনেক কষ্ট করে তোর বাবা পড়িয়েছেন, কিন্তু তোর বাবা আর পেরে ওঠে না বাবা। তুমি চিন্তা করো না মা। বাবা সাবধানে থাকিস, আজ রাখছি। আচ্ছা মা। মা ফোন রাখার পর কি করব বুঝতে পারছি না, কারণ মা চায় চাকরি, কিন্তু মা তো জানে না বর্তমানে টাকা ছাড়া চাকরি হয় না। মেধার কোনো দাম নেই এই বর্তমান যুগে। চাকরি আমাদের মতো গরিব ঘরের ছেলেদের জন্য না। যাই হোক, সবকিছু মনে চেপে রেখে শামীমের সাথে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগলাম। মনে একটাই চিন্তা, চাকরি করতে হবে, কিন্তু কোথায় পাবো চাকরি? চাকরি নামের বস্তুটা কি আমাদের মতো গরিব ঘরের ছেলেদের হাতে ধরা দিবে? যাই হোক, হাঁটতে আর ভালো লাগছিল না, তাই শামীমকে বললাম, বন্ধু এবার একটা রিক্সা ডাক দে, আর হাঁটতে ভালো লাগছে না। আচ্ছা। ইয়াসিন একটি রিক্সা নিল, দুজনে রিক্সা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ খুব দ্রুত একটি প্রাইভেট কার আমাদের রিক্সাকে পাশ থেকে ধাক্কা মারে। আমাদের রিক্সাটা উল্টিয়ে যায়। প্রাইভেট কার ধাক্কা মেরে দ্রুত বের হয়ে যায়, আর আমাদের রিক্সা রাস্তায় উল্টে পড়ে যায়। আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, এই হাত পা চলে গেছে, কিন্তু আমার বাম হাতে একটু ক্ষত হয়ে ব্লাড পড়ছিল তখন, তাই হাসপাতালে যেতে হলো। হাসপাতালে আমরা ইমার্জেন্সিতে গেলাম, একটি ব্যান্ডেজ করলেই হবে। আমাদেরকে বসতে বললো। তারপর দুজন নার্স আসলো, কিন্তু নার্সগুলোকে দেখে আমরা দুজনই হা করে তাকিয়ে আছি। নার্সের দুজনের মধ্যে একজন সকালের মেয়েটি ছিল, মানে ডিবি পুলিশ। ওই মেয়েটি আমাকে এসে বলল, দেখি কোথায় কাটছে আপনার। আমি তো রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে আছি। কি ধাপ্পা বাচ্চে বাবা, আমাকে পুরো পাগল সাজিয়ে দিয়েছে। তারপর যখন মেয়েটি আমার দিকে তাকালো, আপনি? ডিবি পুলিশ ম্যাডাম, আমি। মেয়েটির সাথে অন্য নার্সি বলল, কে রে, তোরে ডিপি পুলিশ বলে কেন? চুপ থাক, তোকে সব পরে বলবো। এই বলে মেয়েটি কেটে পড়ছিল। তখন আমি বললাম, এই যে কোথায় যাচ্ছেন ব্যান্ডেজ না করে? এই তো করছি। তারপর মেয়েটি আমার সামনে এসে আমার বাম হাত দেখতে লাগলো। আমি চুপ করেছিলাম। মেয়েটি যথেষ্ট সুন্দরী, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে দেখছি। আমি তখন চুপে চুপে বলে উঠলাম, কি অপরূপ সৌন্দর্য তোমার, তোমার সৌন্দর্যে আমার রাগ মাটি হয়ে গিয়েছে। কথাটি শুনে মেয়েটি আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে চাপা গলায় বলল, এরকম ফালতু লোকের সাথে এরকম দুর্ঘটনা হওয়াই উচিত। রাগলেও কত সুন্দর লাগে দেখতে, ইস। আপনাকে তো আমি। এই বলে মেয়েটি অনেকটা ডেটল তুলায় জমিয়ে আমার কাটা স্থানে চেপে ধরল। উফ, পুড়ছে। ইচ্ছে করে এমনটা করলো নার্স। পুড়ছে আমার, কিন্তু সে ছাড়ছে না। রাগী চোখে তাকিয়ে আছে আর বলল, দেখো কেমন মজাটা। পুড়ছে, ছাড়ুন প্লিজ। নার্সের সাথে ফাজলামি করার মজাটা দেখুন এবার। ছাড়ুন প্লিজ। চিল্লান কেন? কাটা জায়গায় স্যাভলন না লাগালে হবে না তো। আপনি তো ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছেন। কে শোনে কার কথা? নার্স আমার কথা না শুনে আমার কাটা স্থানে কষ্ট দিচ্ছিল। অবশেষে যখন ছাড়লো, বাঁচলাম। আমাকে ছাড়ার পরে মেয়েটি আমার সামনে ঝুঁকে বলল, এরপর যদি আর কখনো আমার আশেপাশে দেখি তাহলে এর থেকে বড় কষ্ট দেব। মেয়েটির আঙুল নাড়ালো, মাথার চুলগুলো আমার সামনে লাফালাফি করছিল। সবকিছু মিলে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল আমার জন্য। তোমার সৌন্দর্য এক নজর দেখার জন্য তোমার পক্ষ থেকে আসা সব কষ্টই আমি সহ্য করে নিতে পারবো সুন্দরী। ধুর। বিরক্ত হয়ে মেয়েটি আমার হাতে ব্যান্ডেজ করতে লাগলো। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, একবার এই চোখের দিকে তাকাও সুন্দরী। কোনো কথা না বলে রাগী ভাব নিয়ে কাজ করতে লাগলো। সুন্দরী, তোমার নামটা কি জানো? মনে পড়ছে না। মিষ্টি চুপ করে আছে। আমি বললাম, ও হ্যাঁ মনে পড়েছে, মিষ্টি চৌধুরী। চুপ করবেন আপনি। ওকে চুপ। তারপর মিষ্টি মেয়েটি রাগী ভাব নিয়ে আমার হাতে ব্যান্ডেজ করলো। ব্যান্ডেজ করা শেষে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, আই সুন্দরী শুনুন। কি আবার? না মানে কখন কিভাবে ওষুধ খাবো আর ব্যান্ডেজটা কবে খুলবো এগুলো জানার জন্য যদি তোমার নাম্বারটা দিতে। ও হ্যালো, আপনার হাত ভাঙেনি আর অনেক বড় ক্ষতি হয়নি যে ওষুধ খেতে হবে, মানে নাম্বার নিবার ধান্দা নাকি? তাহলে কবে ব্যান্ডেজ খুলতে আপনার কাছে আসবো সেটি তো বলবেন। আই দেখুন, বেশি বাড়াবাড়ি করতেছেন কিন্তু। এই ব্যান্ডেজের জন্য আবার আসবেন মানে? আরে তা না, আমার মা বলেছে কোনো কিছুকে ছোট করে দেখা উচিত না। আপনি আসলেই বেয়াদব। এই বলে মিষ্টি রাগী ভাব নিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম, আমি কিন্তু আসবো ব্যান্ডেজ খোলার জন্য। এই বলে আমি হাসতে লাগলাম। তোর কি সব জায়গায় লুচ্চামি করতে হবে? বন্ধু, জীবনে অনেক লুচ্চামি করেছি, কিন্তু এই নার্সকে দেখার পর থেকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে রে।
হারামি, তোকে আবার সামনে পেলে পিটাবো। ভাই, নার্সের নরম হাতে উফ কি যে শান্তি লাগবে। দুজনে হেসে উঠলাম। আমরা হাসপাতাল থেকে বের হয়ে আসলাম, তারপর সোজা মামার বাসায় আসলাম। দুপুরে বাসায় এসে রুমে ঢুকলাম। কিরে, চাকরির কি খবর? জানি না মামা, ভাইবা তো দিয়ে আসলাম, চাকরি হবে নাকি জানি না। দ্রুত কিছু একটা কর ভাগ্নে। তোর মা ফোন দিছিল, তাদের অবস্থা খারাপ, তোর বাবা অসুস্থ, তোকে এখন সংসারের হাল ধরতে হবে। মামা। মন খারাপ করিস না মামা, জানি চাকরি এত সহজ বিষয় না, চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। মামা। যাও, দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা মামা। তারপর দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিকালের টাইমে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু সন্ধ্যার পর তখন দেখলাম আমাদের দিকে একটি রিক্সা আসছিল। রিক্সায় ছিল হাসপাতালের নার্সটি। বন্ধু দেখ, সেই মেয়েটি। হ্যাঁ, কিন্তু এদিকে কেন? হয়তো এদিকেই থাকে। হতে পারে। মেয়েটিও আমাদেরকে দেখেছে, কিন্তু কেন জানি অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। রিক্সাটা আমাদেরকে ওভারটেক করে চলে গেল, কিন্তু রিক্সাটা আমাদের গলির সামনে গিয়ে দাঁড়ালো, তাই আমরাও দাঁড়ালাম। কিরে, দাঁড়ালি কেন? দেখ, নার্সের রিক্সাটা আমাদের গলির সামনে দাঁড়িয়ে আছে, চল যাই একটু কথা বলি। হারামি, তাও তোর লুচ্চামি করতে হবে? আরে তা না, দেখবো মেয়েটির বাসা কোথায়। আমি শামীমকে জোর করে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেলাম। রিক্সার কাছে যেতেই মিষ্টি মেয়েটির আর রিক্সাওয়ালার কথাবার্তা শুনতে পেলাম। না আপা, টাকা না দিয়ে আপনি যেতে পারেন না। বোঝার চেষ্টা করুন প্লিজ, আমি ভুলে আমার পার্সটি হাসপাতালে রেখে আসছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি বাসা থেকে টাকা এনে দিচ্ছি। না আপা, আপনি টাকা দেন আমার। আমরা তখন ওখানে গিয়ে বললাম, কি ব্যাপার মামা, কি হয়েছে? দেখুন মামা, ভাড়া দিচ্ছে না, বলতেছি অপেক্ষা করতে, বাসা থেকে এনে দিবে। মেয়েটি আমাদের দেখে লজ্জায় মাথা নিচু করে ফেললো, হয়তো ভাড়া দিতে পারছে না বলে লজ্জা পাচ্ছে। উনি ওনার টাকা ব্যাগে ভুলে হসপিটালে রেখে এসেছে। শোনো মামা, উনি একটা মেয়ে, তাও রাত, হয়তো উনি ভুলে তার পার্সটা রেখে আসছে, তাই বলে তুমি ওনাকে যেতে দিবে না? উনি তো বলেছে বাসা থেকে এনে দিবে। সত্যি বলছি, আমি ভুলে পার্সটা রেখে আসছি। আমার বাসা এখানে, আমি এনে দিচ্ছি এখনই। আচ্ছা মামা, তোমার ভাড়া কত? 50 টাকা মামা। এই নাও টাকা। টাকা পেয়ে রিক্সা চালক চলে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম মিস সুন্দরী। আপনি কি করবো বলো সুন্দরী? তো ফাজিল কেন আপনি? আপনাকে দেখলে ফাজলামিটা চলে আসে। ধুর। আচ্ছা শোনেন, হেল্পের জন্য ধন্যবাদ, টাকাটা আমি আপনাকে পরে দিয়ে দেব। টাকা লাগবে না, তবে যদি আপনি প্রতিদিন 1 টাকা করে 50 দিনে 50 টাকা শোধ করেন তাহলে আমি নিব। কেন? তা হবে কেন? কারণ এভাবে টাকাটা নিলে 50 দিন আপনাকে দেখতে আর কথা বলতে পারবো। আপনি না একটা ধ্যাৎ। নার্স রেগে চলে যাচ্ছিল। এই যে ম্যাডাম, বাসার নাম্বারটা বলে যান, টাকা নিতে আসবো নি। জি না, কোনো দরকার নেই, আমি নিজ দায়িত্বে আপনাকে খুঁজে টাকাটা দিয়ে আসবো। উফ, তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে খুঁজবে, ভাবতে অদ্ভুত একটা অনুভব পাচ্ছি। আজও মেয়েটি দ্রুত চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পর খাবার খেয়ে গ্রামে বাবা মার সাথে কথা বললাম। কথা বলা শেষে কি করব, ঘুম আসবে না, তাই রোজকার মতো আজকেও পার্সোনাল ডায়েরিটা হাতে নিলাম। কলম ডায়েরি নিয়ে ছাদে চলে আসলাম। প্রতিদিন ছাদে এসে আমার ডায়েরিতে কবিতা লিখি। ছন্দের তালে ভালোবাসার কবিতা লিখতে ভালো লাগে, কিন্তু ছাদে আসার পর আজ কেন যেন কবিতা লিখতে ভালো লাগছিল না। আজ মনটা কেন জানি সেই নার্সকে নিয়ে লিখতে বলছে, তাই আজ সারাদিন যা ঘটলো মেয়েটির সাথে সেগুলি লিখতে লাগলাম ছাদে, গুটি গুটি হাঁটি হাঁটি করে। কিন্তু মেয়েটিকে নিয়ে লেখার সময় আমার নিজের লেখা কিছু কথা মনে পড়ে গেল, যাহা আমার ডায়েরিতে লেখা রয়েছে। আমি মরিয়া হয়ে সেই পেজটার সন্ধান করতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেলাম। কবিতাটি দেখার পর আজ কেন জানি পড়তে খুব ইচ্ছা করছিল, তাই আমি মৃদু কণ্ঠে কবিতা পড়তে লাগলাম। একদা দেখেছি তোমায় এক প্রভাতে, আবার যখন দেখা হবে খানিক যদি থমকে যাই, বেলি ফুলের গন্ধে কোথাও একটুখানি চমকে যাই, তাকিও তখন চোখ, হাসি মুখে বুকের ভেতর কে কেঁপে যায় শোকে। আমার পড়াটা শেষ হওয়া মাত্রই পিছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। বাহ, চমৎকার। আমি পিছন ফিরে তাকিয়ে যা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো, আমি চোখ খুলে দেখি আপনি ঠিক আছেন তো? আমি মিষ্টির কোলে মাথা রেখে শুয়ে আছি। কিন্তু মিষ্টি এখানে আসলো কোথা থেকে? আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে? আগে বলুন, আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? আপনি কি পড়ি? পড়ি মানে? মানে আমি ছাদে ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ পিছনে কারো কণ্ঠ শুনে তাকিয়ে দেখি সাদা পাখনা যুক্ত একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমার আর কিছু মনে নেই। মানে আপনি পরি দেখে অজ্ঞান হয়েছেন? হ্যাঁ। কিন্তু পরি দেখে অজ্ঞান হবার কি আছে? আরে আপনি জানেন না, পরীরা অনেক শক্তিশালী হয়, যদি আমার কোনো ক্ষতি করতো তাই ভয় পেয়েছি। কই, কোনো ক্ষতি তো আপনাকে করেনি, মনে হয় ভালো পরি। হতে পারে। তাই পরি দেখে ভয় পাবেন? পরিটা ভালো হয়। আপনি জানেন কিভাবে পরীরা ভালো হয়? আর আপনি এখানে আসলেন কিভাবে? আমি পরিদের সম্পর্কে সব জানি, কারণ আমি ওই নার্স না। মানে কি?
শান্ত হন। শুনুন, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার চমৎকার ছন্দের তালে ভালোবাসার বাক্যগুলো থামতে হলো। তারপর যখন আপনার সাথে কথা বলার জন্য আসলাম, কিন্তু আপনি তো আমাকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখান দিয়ে যাচ্ছিলেন মানে? প্লিজ ভয় পাবেন না, আমি মিষ্টি না। মানে আপনি যে নার্সকে ভালোবাসেন সেই মেয়ে আমি না। আমি হলাম ভিন গ্রহের প্রাণী, মানে আপনারা যাকে বলেন পরী। আপনি মজা করছেন। না, মজা করতেইছি না। আমি প্রথমে আমার রূপে আপনার সামনে আসলাম, কিন্তু আপনি অজ্ঞান হয়ে গেলেন। তাই আপনি যাকে নিয়ে লেখালেখি করতেছিলেন তার রূপ ধারণ করে আসলাম, যাতে আপনি ভয় না পান। মানে আপনি পড়ি? আমি ভয় ভয়ে পিছু যেতে লাগলাম। আরে আবার ভয় পাচ্ছেন কেন? আমি আপনার কোনো ক্ষতি করব না, ভয় পাবেন না প্লিজ। আমি বিশ্বাস করি না আপনি পড়ি। আচ্ছা, কি করলে বিশ্বাস করবেন? আপনি পড়ি হন, তারপর বিশ্বাস করব। আচ্ছা হচ্ছি, কিন্তু আপনি আবার অজ্ঞান হবেন না তো? না না, হব না, আপনি পড়ি হন। ওকে, হচ্ছি। মেয়েটি এ বলার সাথে সাথে মেয়েটি তার কপালে তার ডান হাত রাখলো, আর সঙ্গে সঙ্গে একটি আলোর বিকিরণ বয়ে গেল আমার সামনে। আলোর বিকিরণ শেষ হওয়ার পর আমি স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে দুইটি ডানা নিয়ে দাঁড়িয়ে আছে একটি পরী। মেয়েটির ডানার মতোই মেয়েটির হাত পা দুধের মতো সাদা। মেয়েটির মাথায় একটি জ্বলন্ত আলো জ্বলজ্বল করছে। এগুলো দেখে আমার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। এখন বিশ্বাস করলেন তো? এ এক অদ্ভুত চিকন কণ্ঠ, যা বারবার শুনতে ইচ্ছা করে। আমি এখন ভয় আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অবাক হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। মামা গো! আমার চিৎকার শুনে মামা, শামীম, বাড়িওয়ালা সহ সকলেই ছাদে আসতে লাগলো। আর পরীটা আমাকে আবার অজ্ঞান হয়ে দেখে সেখানে আর না থেকে সে চলে গেল। এদিকে আমার চিৎকার শুনে সকলে ছাদে এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। কি হয়েছে তোর? মনে হয় অজ্ঞান হয়ে পড়ে গেছে, মুখে পানি ছিটাও। শামিম, পানি নিয়ে আয়। তারপর আমার মুখে পানি মারার পর আমার জ্ঞান ফেরে। কি মামা, কি হয়েছে? অজ্ঞান হয়েছিলি কিভাবে? আমি চোখটা মেলে ছাদের দরজার দিকে তাকালাম। ছাদের দরজার কাছে আমি সেই নার্সকে আবার দেখতে পেয়ে আমার চোখ বড় বড় করে ফেললাম। নার্সটিও আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি আমার আঙুল দরজার কাছে দাঁড়িয়ে থাকা নার্সের দিকে দিয়ে বললাম, মামা পড়ি। সকলে দরজার দিকে তাকালো। মামা, উনি মানুষ না, উনি পড়ি, মানুষ সেজে আছে। নার্স মেয়েটা এগুলো শুনে বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আরে ও তো মিষ্টি, বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে? বাড়িওয়ালার মেয়ে মিষ্টি। কই, আগে তো এই বিল্ডিং এ দেখিনি। আরে ও তো পড়াশোনার জন্য হোস্টেলে থাকতো, করোনার জন্য সব ছুটি বলে বাসায় আসছে কিছুদিন আগে। কিন্তু কথা হলো, তুই অজ্ঞান হলি কিভাবে? মামা, পড়ি আসছিল আমার কাছে। কি পড়ি? হ্যাঁ, আমার সাথে কথা বলতে আসছিল। আমি সব খুলে বললাম। দূর পাগল, পড়ি বলতে কিছু হয় না, তুই ভুল দেখছিস। না মামা, আমি সত্যি দেখেছি। আমার কথা শুনে মিষ্টি সহ সকলেই হাসছিল। শোনো রফিক, তোমার ভাগ্নের মাথা খারাপ হয়ে গেছে, ওকে রুমে নিয়ে যাও। বাড়িওয়ালা এই বলে হাসতে হাসতে তার মেয়েকে নিয়ে চলে গেল। তুই রুমে আয়। তারপর আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পর আমি সবাইকে বিশ্বাস করাতে চেষ্টা করছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। তাই আমি চুপচাপ খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তাহলে সব আমার মনের ভুল ছিল। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম দাঁত ব্রাশ করতে করতে। ছাদে গিয়ে দেখি ওই নার্সটি ছাদে ফুলের গাছে পানি দিচ্ছে। মিষ্টি আমাকে দেখার পর আমার কাছে এসে বলল, গতকাল রাত্রে কি বলছিলেন? আমি মানুষ না আমি পড়ি? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি পড়ি দেখেছি। আপনার রূপ ধারণ করে আমার সাথে কথা পর্যন্ত বলেছে। সত্যি বলতে কি জানেন, আমি শুধু জানতাম আপনি শয়তান একটি ছেলে, কিন্তু আপনার মাথায় যে সমস্যা আছে আজ জানলাম। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনি একটা কাজ করুন, পাবনায় ভর্তি হন, ওখানে অনেক পড়ি আছে। এই বলে হাসতে হাসতে চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম, কাউকে বিশ্বাস করাতে পারছি না। রুমে এসে শামীমকে সব খুলে বললাম, কিন্তু হারামিও কিছু বিশ্বাস করছে না। যাই হোক, এসব ভাবতে ভাবতে সারাদিন কেটে গেল রুমের মধ্যে। কিন্তু বিকেলে যখন রুমে শুয়ে আছি, তখন আমার ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিস্টার শুভ বলতেছেন? জি, আপনি কে? আমি মুসাফির। আপনি যে অফিসে গত পরশু ভাইবা দিয়ে আসলেন সেই অফিসের কর্মকর্তা। তার মানে কি আমার চাকরিটা হয়ে গেল? জি স্যার, বলুন। আপনার চাকরিটা হয়ে গিয়েছে, আপনাকে অভিনন্দন। আমি খুশিতে দিশেহারা হয়ে, স্যার সত্যি বলছেন স্যার? জি সত্যি। আপনি আগামী শনিবার অফিসে চলে আসবেন। আর কি স্যার? আরে বোঝেন না কি বলতে চাচ্ছি? কথাটি শুনে নিমেষে আমার খুশি মাটিতে মিশে গেল। এমনটা কয়জনের সাথে হয়েছে? গল্পপ্রেমিকরা আমাদেরকে জানাতে ভুলবেন না। জি, বুঝে গিয়েছি। কত বলুন? বেশি না, 5 হলেই হয়ে যাবে। আচ্ছা, ভালো থাকবেন। আমি এই বলে কলটা কেটে দিলাম। শালার চাকরি কিছু না বলি, আর ইন্টারভিউই দেব না, চাকরিও করব না। গ্রামে গিয়ে কৃষি কাজ করব। বর্তমানে মেধার কোনো দাম নেই, সব টাকার উপর চলে। সন্ধ্যা প্রায় লেগে গেছে।
হাসির আলোর দেখার সাথে সাথে দুঃখের অন্ধকারে সব বিলীন হয়ে গেল। আমার মনটা খারাপ ছিল, তাই সন্ধ্যায় চোখ বন্ধ করতেই কখন ঘুমিয়ে পড়েছি জানি না। খাবারের জন্য মামা ডাকেনি, কাল ভয় পেয়েছি বলে। এক ঘুমে রাত 10টা বেজে গিয়েছে, আমার ঘুম ভাঙেনি। কিন্তু আমার ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম আমার কাছে কালকে সেই পরীটা এসেছে। আমার সামনে এসে হাঁপিয়ে হাঁপিয়ে পরীটা বলছে, শুভ ওঠো, দ্রুত ওঠো। আমি চোখ খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না। এদিকে আমার স্বপ্নে আমাকে পরীটা ডেকে যাচ্ছিল। যখন আমি উঠছিলাম না, তখন পরীটা আমার শরীরে স্পর্শ করাতে আমি ঘুম থেকে উঠে সোজা বসে পড়ি আর চোখ খুলে সামনে তাকিয়ে দেখি কালকের সেই পরী। আমি স্বপ্ন ভেবে চোখে আঙুল দিয়ে রোলছিলাম। স্বপ্ন না শুভ, এটা সত্যি। চলো আমার সাথে, দ্রুত চলো। পরীটার কণ্ঠ শুনে আমার পাশে শুয়ে থাকা শামীমকে ডাকতে যাব, তখন পরীটা বলে উঠল, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। আর আমি তোমার কাছে এসেছি কারণ তোমার ভালোবাসা মিষ্টিকে কিছু বকাটে ছেলেরা প্রাইভেট কারে তুলে নিয়ে যাচ্ছে। মানে? আমি সত্যি বলছি, মিষ্টি হাসপাতাল থেকে আজ একটু দেরিতে বের হয়েছে, আর তাই রাস্তায় কিছু বকাটে ছেলেরা ওকে তুলে নিয়ে গেছে। আপনি মিথ্যা বলছেন আমাকে আপনার সাথে নেবার জন্য? কি প্রমাণ আছে আপনি সত্যি বলছেন? জানি বিশ্বাস করবে না, তাহলে এই দেখো। এই বলে পরীটা তার অলৌকিক শক্তি ব্যবহার করে আমার সামনে দেখাতে লাগলো। আমি দেখলাম নার্সি কিছু ছেলে গাড়ির মধ্যে জোর করে আটকে রেখেছে, মিষ্টির মুখ ওড়না দিয়ে বাঁধা। আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি সেই কখন থেকে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলেন। আসো। তারপর পরী তার অলৌকিক শক্তি ব্যবহার করে সেখানে নিয়ে গেল। তুমি কিছু একটা করো। যদি আমি কিছু করতে পারতাম তাহলে কি তোমাকে ডাকতাম না? মানে? মানে মানব জাতির উপর আমাদের শক্তি ব্যবহার করা বারণ। যদি করি তাহলে? পরীটা থেমে গেল। তাহলে কি? যদি আমি আমার শক্তি তোমাদের উপর ব্যবহার করি তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার সব শক্তি হারিয়ে ফেলবো। আমি তোমাদের মতো সাধারণ মানুষ হয়ে যাব। কিন্তু এখন কিভাবে গাড়ি থামাবো? দেখো ওরা গাড়ির মধ্যে মিষ্টির সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমি শুধু গাড়িটা থামিয়ে দিতে পারি, এর বেশি কিচ্ছু করতে পারবো না। বাকিটা তোমাকে করতে হবে। তাহলে দ্রুত গাড়িটা থামো প্লিজ, আর আমার হাতে একটি মোটা লাঠি এনে দাও। আচ্ছা। তারপর পরীটা আমাকে একটি লাঠি দিল আর তার শক্তি ব্যবহার করে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি একা একাই বন্ধ হয়ে গেল আর আমাকে গাড়ির সামনে নিয়ে দাঁড় করালো। গাড়িটা বন্ধ হলে গাড়ির মধ্যে থাকা 4টি লোক গাড়ির সামনে আমাকে দেখে তারা মিষ্টিকে গাড়ির মধ্যে রেখে গাড়ি থেকে বের হলো। আমার হাতে লাঠি দেখে তারা খালি হাতে বের হলো না, তাই আমি তাদের সুযোগ দেবার আগে আমি দ্রুত একজনকে মাথায় বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে দিলাম। তারপর ওপাশ থেকে বাকি দুজন আসার আগেই এই পাশে থাকা আরেকজনকে মাথায় বাড়ি দিয়ে শুইয়ে দিলাম। আর এইদিকে ওই দুজনের মধ্যে একজন পিছন থেকে এসে সোজা আমার মাথায় বাড়ি দিল। সঙ্গে সঙ্গে আমার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু আমি মাটিতে পড়ে না গিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে লোকটির মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিলাম। আর আরেকজন তখন এই সুযোগে আমার বাম হাতে একটি বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে লোকটির হাতের লাঠি ভেঙে 2 ভাগ হয়ে গেল। বাড়ি দেওয়ার পর আমি আমার বাম হাতে কোনো বল পাচ্ছিলাম না, হয়তো বাম হাত ভেঙে গিয়েছে। আমি আমার পাটা ব্যবহার করে শেষ লোকটির মিডলে লাঠি দিলাম আর ডান হাতের লাঠিটা দিয়ে মাথায় বাড়ি দিলাম কয়েকটা। সবগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর আমি মাতালের মতো এদিক থেকে ওদিক যাচ্ছি। মাথা থেকে অনবরত রক্ত পড়ছে, মাথার ঝিম ধরে আছে, সবকিছু ঘুরছিল। লোকগুলোকে মাটিতে পড়ে থাকা অবস্থা আমি আরো পেটাতে থাকলাম। সবগুলোকে যখন মাটিতে লেপে দিয়েছি তখন আমি গাড়ির দরজাটা খুললাম। দরজাটা খুলে আমি ঝাপসা চোখে দেখতে পেলাম মিষ্টি মানে সুন্দরী নার্স অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিষ্টিকে গাড়ি থেকে নামালাম। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ প্রচুর রক্ত পড়ছিল, আমার শরীর ঝিম ধরে আসছিল। আমি মাটিতে পড়ে যাওয়ার আগে মিষ্টিকে বাঁধন মুক্ত করলাম। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার পাশে বসেছিল সেই নার্স মানে মিষ্টি। আপনি? আমার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, বাম হাত কেসে। আপনার জ্ঞান ফিরেছে? আমি আস্তে করে বললাম, হ্যাঁ। আমার জ্ঞান ফেরার কথা শুনে মামা, ইয়াসিন, মিষ্টির বাবা মা ভিতরে আসলো। মামা কেমন লাগতেছে এখন? মামা ভালো। বাবা, তুমি আমার মেয়েকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আঙ্কেল, এটি আমার কর্তব্য ছিল। তোমরা কেউ ওনার সাথে কথা বললো না, উনি কথা বললে মাথায় সমস্যা হবে। আমি রুমের মধ্যে পরীকে দেখতে পেলাম, আমি ছাড়া তো কেউ দেখতে পাবে না। পরীটা আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে ফাইন দেখালো হাত দিয়ে। ঠিক বলছো, ওর সাথে কেউ কথা বলো না। তোমরা সকলে বাইরে যাও, ওনাকে রেস্ট নিতে দাও। ওকে। সকালে রুম থেকে বের হলো। তারপর মিষ্টি আমার কাছে এসে বলল, একটু কষ্ট করে উঠে বসতে হবে, একটু ওষুধ খেতে হবে। এত সুন্দর করে কথা এর আগে বলেনি। আমি তো পারবো না উঠতে, বাম হাত ভাঙা। ওকে, আমি উঠিয়ে দিচ্ছি। এই বলে মলি আমাকে ধরে বসালো। নেন, খান। আমি ওষুধটা নিয়ে খেলাম। ওষুধ খাওয়া শেষে মিষ্টি একটি চেয়ার নিয়ে আমার সামনে বসলো আর বলল, আমি কিছু কথা বলবো, সব কথার উত্তর দিবেন, তবে আস্তে আস্তে। তার আগে আমার কিছু কথা আছে। কি কথা? আমি আপনাকে বাংলা সিনেমার নায়কের মতো বাঁচালাম, তোমার তো এখন আমার প্রেমে পড়ে যাবার কথা। তাই? তুমি আমাকে এখন বলবে তোমাকে ভুল বুঝছি, আমাকে ক্ষমা করে দাও, আর আমি তোমাকে ভালোবাসি। না, বলবো না তো।
কেন? তুই কি আমার প্রেমে পড়নি? না তো। পড়ো নাই? না মানে আপনি কি ভালো হবেন না? হাসপাতালের বেডে শুয়ে আছেন, তাও শয়তানি করতেছেন। কি করব তাহলে? আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি? আপনি জানলেন কিভাবে? আর আমাকে খুঁজে বের করলেন কিভাবে? রুমের মধ্যে পরিটা সব শুনছে আর হাসছে। আমি বলতে পারি, তবে তুমি কি বিশ্বাস করবে? অবশ্যই করব, বলেন। আগে কথা দাও, কথাগুলো কাউকে বলবে না। আচ্ছা বলবো না, বলেন। তুমি বিপদে আছো, কোথায় আছো, এই সব কিছু আমাকে বলেছে সেই দিন রাত্রের পরীরা। মানে এখনো ফাজলামি? বলেন প্লিজ সত্যিটা। এই তো বিশ্বাস করছেন না। ওকে ওয়েট। আমি এই বলে পরীটাকে বললাম, পরী তুমি মিষ্টির সামনে এসো তো। কার সাথে কথা বলেন? চুপ করো, পরী আসো প্লিজ। পরীটা না করলেও আমার চাপে আসতে বাধ্য হলো। কি এখন বিশ্বাস হলো? তার মানে সেদিন রাত্রের সব কথা সত্যি ছিল? আপু সত্যি ছিল। কিন্তু আমি তো জানতাম পরি বলতে কিছু নেই। ভুল জানতে, এখন সঠিকটা দেখে জেনে নাও। সেটাই তো দেখছি। তারপর পরীটা হঠাৎ বলে উঠলো, তোমরা থাকো, আমাকে যেতে হবে। আমার ডাক পড়েছে। আগামী 1 মাস পৃথিবীতে আসা বারণ আমাদের, তাই আসতে পারবো না। কেন আসতে পারবে না? কারণ আমাদের রাজ্যের রাজার মেয়ের বিবাহ, এই জন্য। আমি আসি, তোমরা দেখে শুনে থেকো। 1 মাস পর দেখা হবে। আচ্ছা, মিস করবো খুব। আমিও অনেক মিস করব। এই বলে পরীটা চলে গেল। কি সুন্দরী, চুপ কেন? আমি সত্যিই অবাক, বাস্তবে পরি আছে জেনে। যাই হোক, এখন সুন্দর করে লাভ ইউ বলে দাও। মানে এটা বলবো কেন? আজব, যদি আমাকে এখন ভালোবাসি না বলো, তাহলে তো পুরো বাংলা সিনেমার কাহিনীকে অবমাননা করা হবে। থাক। বিরক্ত হয়ে মলি রুম থেকে বের হয়ে গেল। আমার আর ভালোবাসি কথাটা শোনা হবে না, গল্পেও না বাস্তবেও না। যাই হোক, আমার সুস্থ হতে 1 মাস লেগে গেল। মলি আমাকে অনেক সেবা যত্ন করে, কিন্তু ভালোবেসে করছে নাকি নার্সের কর্তব্য থেকে করছে জানি না। তবে এখন আমরা অনেক ক্লোজ হয়ে গিয়েছি। বন্ধুর মতো আচরণ করে মিষ্টি আমার সাথে, কিন্তু আমাকে ভালোবাসে কিনা এটি বলে না। যাই হোক, এভাবে একদিন আমি আর শামীম ঘুরতে বের হয়েছিলাম। তখন আমরা দেখতে পেলাম মিষ্টি একটি ছেলের হোন্ডার পিছনে বসে আছে। মিষ্টি ছেলেটির কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কোথায় যেন যাচ্ছে। বন্ধু, মিষ্টি মনে হলো। মিষ্টি তো। ছেলেটি কে? জানি না। চল তো দেখি। না থাক, বাদ দে। বাদ দেবো কেন? জানতে হবে না কে? যদি বয়ফ্রেন্ড হয় তাহলে তোকে এতদিনে ঘুরালো কেন? বাদ দে। তুই আয় তো। এই বলে শামীম একটি সিএনজি নিল আর সেই হোন্ডার পিছু নিলাম। প্রথমে তারা একটি পার্কে গেল, সেখানে অনেকক্ষণ গল্প করলো, বাদাম মুড়ি খেলো। তারপর তারা রেস্টুরেন্টে ঢুকলো। বন্ধু, কিছু বুঝতে পারলি? বন্ধু, আমরা অনেক সময় চোখে যা দেখি আর মনে যা ভাবি সেটি সত্য নাও হতে পারে। আমি বুঝলাম না, তুই এখনো শান্ত আছিস কিভাবে? আমার তো রাগে গা জ্বালা দিচ্ছে। শোন বন্ধু, এখানে রাগার মতো কিছু নেই। তুই ভেবে দেখ, মিষ্টি কিন্তু এখন আমাকে বলেনি সে আমাকে ভালোবাসে। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। এখন যদি আমরা জানতে পারি মিষ্টির বয়ফ্রেন্ড আছে, তাহলে আমরা মিষ্টির খারাপ মেয়ে বলতে পারবো না, কারণ সে আমাকে বলেনি যে সে আমাকে ভালোবাসে। তা ঠিক, কিন্তু তোকে যে ভালোবাসতে পারবে না বা ওর বয়ফ্রেন্ড আছে, এগুলো তো কিছুই বলেনি। আচ্ছা বাদ দে তো। আমার বুকের ভেতর কেমন যেন করছিল, খুব কষ্ট হচ্ছিল মিষ্টিকে অন্য ছেলের সাথে দেখে। চল আমরা কথা বলি ওদের কাছে গিয়ে। পাগল হয়েছিস তুই? চল বাসায় চল। আমি এই বলে শামীমকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম মন খারাপ করে। পরীকে আজ অনেক মিস করছিলাম। যদি পরীটা থাকতো, ওর কাছে মনের কথাগুলো শেয়ার করতে পারতাম। এসব যখন ভাবছি তখন নিচে দেখলাম সেই ছেলেটি হোন্ডায় করে মিষ্টিকে বাসার সামনে নামিয়ে দিল। মিষ্টির হাতে ফুলের তোড়া ছিল। আমি চুপটি করে চাপা কষ্ট বুকে চেপে রেখে আকাশের দিকে তাকিয়েছিলাম। কিন্তু এদিকে মিষ্টি তাদের রুমে যাওয়ার আগে আমাদের রুমে কলিং বেল বাজালো। দরজা এসে শামীম খুললো। শামীম মিষ্টির হাতে ফুলের তোড়া দেখলো। কি খবর শামীম, কেমন আছো? ভালো। কি ব্যাপার, মন খারাপ নাকি? না, তেমন কিছু না। তো তোমার বন্ধু কোথায়? আমাকে খুঁজতে দেখে ইচ্ছা করে মিথ্যা বলল। ও তো বাসায় নেই, ও একটু বাইরে গেছে। ওহো ওহো, আচ্ছা। হ্যাঁ, ভিতরে আসুন। না থাক, পরে এক সময় আসবো। তুমি তোমার বন্ধুকে বলো আমাকে কল দিতে। এই বলে মিষ্টি চলে গেল। মিষ্টি চলে যাওয়ার পর শামীম দরজাটা আটকে দিল। আর এদিকে আমার মনে অনেক আজে বাজে কথা ঘুরপাক খাচ্ছিল। হয়তো মিষ্টির আপন মানুষ আছে বলেই আমাকে গ্রহণ করেনি, আবার নাও হতে পারে। তবে যদি আপন মানুষ থেকে থাকতো তাহলে মিষ্টি আমাকে বলতে পারতো। আমি এসব কথা ভাবতে ভাবতে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার মাথায় সেলাই কাটার জন্য মিষ্টির কাছে যাবার কথা ছিল, কিন্তু আমি সেখানে যাইনি। তাই মামার কাছে সকালে বললাম, মামা। মামা বলো। মামা, আমার এক বন্ধু ডাক্তার। গতকাল রাত্রে সেই বন্ধুর সাথে আমার বিষয় নিয়ে কথা হয়েছে। ও বলল আমার কাছে আয়, আমি সেলাই খুলে দিব। ভালো কথা, যাবি? আচ্ছা, মিষ্টি যদি ফোন করে বলে দিও। আচ্ছা, তবে একটি কথা। কি মামা? তোর মামি আর তোর বোন আসতেছে। গ্রাম থেকে?
হ্যাঁ, ওদেরকে নিয়ে এখন ঢাকায় সেটেল হয়ে যাব। এ তো খুব ভালো। হ্যাঁ, আমি আসি আজ। এই বলে মামা তার কাজে চলে গেল। মামা যাবার পর ওই তোর কোনো বন্ধু ডাক্তার? কেউ না। তাহলে মামাকে মিথ্যে বললি কেন? আমি মিষ্টির সামনে যেতে চাচ্ছি না। ও, এই ব্যাপার। হ্যাঁ। তাহলে কার কাছ থেকে সেলাই খুলবি? কেন, ঢাকা কি ক্লিনিকের অভাব আছে নাকি? চল এখনই যাব। ওকে, চল। তারপর আমরা বের হলাম সেলাই খোলার জন্য। এদিকে মিষ্টি হাসপাতাল আমার জন্য ওয়েট করছিল। আমাকে না আসতে দেখে মিষ্টি আমাকে কল দিল। আমি কল এসে দেখে ফোনটা বন্ধ করে দিই। তারপর অনেকক্ষণ মিষ্টি আমাকে ফোন দিতে ট্রাই করলো, কিন্তু না পেয়ে মিষ্টি মামাকে কল দিল। হ্যালো মামা। মিষ্টি বলো। মামা শুভ কোথায়? এখনো আসলো না তো সেলাই খোলার জন্য? ওহো, ওর এক বন্ধু ডাক্তার, তার কাছে গিয়েছে সেলাই খোলার জন্য। ও আচ্ছা। মিষ্টির মনটা খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা, একটু বিজি আছি, পরে কথা বলবো। আচ্ছা মামা। এই বলে মামা কল কেটে দিল। আর এদিকে মিষ্টির মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে এভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিন মিষ্টির সাথে দেখা কথা কিছুই হয়নি। মিষ্টি যাতে আমাকে কল না দিতে পারে এর জন্য আমি আমার ওই নাম্বারটা বন্ধ করে রেখেছি। মিষ্টি এই কয়েকদিন আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি সুযোগ দিইনি। কিন্তু আজকে মিষ্টির বাবা মা আমাদের বাসায় এসে দাওয়াত দিয়ে গিয়েছে। আজ সন্ধ্যার পর তাদের বাসায় যেতে বলেছে সবাইকে। মিষ্টিকে বিপদ থেকে বাঁচিয়েছি এর জন্য, কিন্তু আমি মামার শামীমকে পাঠিয়েছি। আমি মামাকে বলেছি আমার পেট খারাপ, তাই যাব না। তারপর মামা শামীম গেল। শামীম যেতে চাচ্ছিল না, তাও গেল। কিন্তু আজও মিষ্টি আমাকে দেখতে না পেয়ে মামাকে জিজ্ঞেস করলো, মামা শুভ কোথায়? ওর শরীর খারাপ, তাই আসেনি। বাবা আমি যাচ্ছি। এই বলে মিষ্টি আমাকে ডাকার জন্য আমাদের রুমের দিকে আসছিল। আমি জানতাম আমাকে না দেখে মিষ্টি আসতে পারে, তাই রুম আটকিয়ে ছাদে চলে এসেছি। কিন্তু মিষ্টি দরজা আটকানো দেখে মিষ্টি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলো। ছাদে এসে আমাকে দেখে পিছন থেকে বলল, কি সমস্যা আপনার? কি হয়েছে? আমি পিছনে ফিরে তাকালাম। আপনি এখানে? আমি এখানে। আগে বলুন আপনি আমার সাথে এমন করতেছেন কেন? কি করলাম আমি? কি করছেন জানেন না? না তো, কি করেছি? আপনি ভালো করেই জানেন আমি কি নিয়ে কথা বলতেছি। আজব, সত্যি আমি বুঝছি না কিছু। আপনি আমাকে গত কয়েকদিন যাবত ইগনোর করতেছেন। আরে ভুল বুঝছেন, আমি ইগনোর করবো কেন? এই একদম মিথ্যা বলবেন না। আমি কল দিলে নাম্বার বন্ধ করে রেখে দেন। আমাকে আপনাদের বাসায় যাওয়া দেখলে আপনি বাসা থেকে পালান। এমন কেন করতেছেন? না না, ভুল বুঝছেন আপনি। আমি একটু বিজি ছিলাম, তাই আপনার সাথে দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। তাই? সত্যি বলছি। তো কি নিয়ে এত বিজি ছিলেন আপনি? এই একটু কাজ নিয়ে বিজি ছিলাম। তো আপনি এখানে কেন? আমি এখানে কেন? ওহো, বুঝেছি, দাওয়াত দিয়েছেন যায়নি বলে। আসলে আমার শরীরটা ভালো নেই, তাই আর কি যায়নি। আপনি যে মিথ্যাও বলেন জানতাম না। সত্যি আমার শরীর খারাপ, মিথ্যা বলছি না। চুপ করুন, আপনার শরীর খারাপ কিনা দেখতেই পারতেছি। আসলে কোনো কথা শুনবো না আপনার আর। এখনই আপনি আমার সাথে আমাদের বাসায় যাবেন, আসুন। মিষ্টির রাগ দেখে আমি চুপচাপ বললাম, আচ্ছা চলুন। তারপর সোজা মিষ্টিদের বাসায় গেলাম। মিষ্টিদের বাসায় যাওয়ার পর তারপর আমি খাবার টেবিলে বসলাম, আর মিষ্টি আমার কাঁধের কাছে এসে দাঁড়ালো আর ইচ্ছা মতো খাবার প্লেটে দিতে লাগলো। আরে আরে করছেন কি? আমি এত খেতে পারবো না। তা বললে তো হবে না। আপনার শরীর ভালো করে দিব খাবার খাইয়ে। মানে কি? মানে কিছুই না, সব খাবার খেতে হবে। আমি আর কিছু বললাম না। মিষ্টির রাগ দেখে চুপচাপ খেতে লাগলাম। খাবার খাওয়া শেষে আমরা যখন চলে আসছিলাম তখন মিষ্টির সুযোগ বুঝে আমার কানের কাছে এসে বলল, নাম্বারটা যেন আজ থেকে খোলা পাই, না হলে খবর আছে। আমি কিছুই বললাম না। মিষ্টির দিকে একটু তাকিয়ে বের হয়ে আসলাম। আমার রুমে আসার পর আমি ভাবতে লাগলাম, মিষ্টি এমন করছে কেন? ও তো আমাকে ভালোবাসে না, তাহলে এমন করলো কেন? এসব ভাবতে ভাবতে মিষ্টির বলা কথাটা মনে পড়ে গেল। নাম্বার খোলা না পেলে আমার কপালে শনি আছে। তাই কিছু না ভেবে নাম্বারটা ফোনে ভরে অন করলাম। নাম্বারটা অন করার 1 মিনিটের মধ্যে 50টা SMS আসলো মিষ্টির নাম্বার থেকে। মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করা ছিল, তাই দেখতে পেলাম মিষ্টি আমাকে মোট 30 বার কল করেছে। আমি তো এগুলো দেখে পুরাই অবাক। মিষ্টি আমাকে কেন এত কল বা SMS দিবে? তাহলে কি মিষ্টিও আমাকে ভালোবাসে? যদি আমাকে ভালোবাসে তাহলে ওই ছেলেটিকে। তাহলে কি আমি মিষ্টিকে ভুল বুঝছি? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি মনে মনে ঠিক করলাম, না, বিষয়টা নিয়ে মিষ্টির সাথে কথা বলতে হবে। আমার মন এখন বলছে হয়তো আমি মিষ্টিকে ভুল বুঝছি। এসব ভাবছিলাম বসে বসে, হঠাৎ ফোনটা বেজে উঠলো। দেখলাম মিষ্টির নাম্বার থেকে কল এসেছে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? ভালো। তো SMS গুলো দেখছেন? দেখলাম। ভালো, কিছু বলবেন না? ভাবলাম ওই ছেলেটাকে নিয়ে এখনই বলি, কিন্তু সামনাসামনি বলাটা ভালো হবে, তাই ভেবে বললাম না। কি বলবো? কিছুই বলার নেই? না। ওহো, তাহলে এটি বলুন, আমাকে আপনি করে বলতেছেন কেন? আগে তো বলতেন না। এমনি বলেছি।
আমি এড়িয়ে চলছি সব কথা। ও আচ্ছা, তাহলে ঘুমান, আমি রাখি। তারপর যখন মিষ্টি কলটা কাটতে যাবে তখন আমি বলে উঠলাম, শুনুন, বলুন। কালকে বিকেলে দেখা করতে পারবেন বাইরে? কিছু কথা বলার ছিল। মিষ্টি অনেক আগ্রহ নিয়ে বলল, অবশ্যই, কোথায় কখন দেখা করবেন বলেন। তারপর আমি সময় ও জায়গা বলে কলটা কেটে দিলাম। কাল বিকেলে মিষ্টির সাথে দেখা করব। কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম হাঁটাহাঁটি করতে। শীতের সকাল 8টা বাজে। হাঁটাহাঁটি করতে করতে আমার নিচের দিকে চোখ গেল। নিচে দেখি সেদিনকার সেই ছেলেটি বাড়ির সামনে হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবতে লাগলাম, ছেলেটা এখানে কেন? ঠিক তখনই দেখলাম মিষ্টি বাসা থেকে সেজে গুজে বের হলো, আর ছেলেটার হোন্ডায় বসে কোথায় যেন গেল। এটি দেখার পর আমার মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। মিষ্টির সাথে দেখা করার ইচ্ছাটাও মরে গেল। তাই মন খারাপ করে সারাদিন রুমে শুয়েছিলাম। কিন্তু দুপুরে বাসায় মামি আর মামাতো বোন আসলো। মামাতো বোনের নাম সুমি। আর আমি সবসময় আমার সাথে দুষ্টামি করে, আমাকে কিভাবে প্যারায় ফেলবে সেই চিন্তায় থাকে। তাই বাসায় এসেই আমাকে খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসলো। ভাইয়া ভাইয়া, আমি চলে আসছি। সুমি ক্লাস 10-এ পড়ে, অনেক ফাজিল। আমার কপাল পুড়েছে। তা তো পূর্বেই। শোন, বেশি কিছু বলবো না, বিকালে ঘুরতে নিয়ে যেতে হবে। এখন ট্রাভেল করে আসছি, ক্লান্ত অনেক, এখন বিশ্রাম নিব, বিকালে ঘুরতে যাব, ঠিক আছে? অনেক ঘন পেঁচাল পারে শুনি, জেনে রাখুন। ওকে নিয়ে যাব? আমি হ্যাঁ বলে দিলাম। না বললে আমাকে কি কি বিপদে ফেলবে কে জানে। এই তো গুড বয়, আমার সোনা ভাই। এই বলে হারামিটা একটি চুন্নি মার্কে হাসি দিয়ে চলে গেল। তারপর আর কি, বিকালে সুমিকে নিয়ে বের হলাম। আর এদিকে মিষ্টি হাসপাতাল থেকে বের হয়ে আমাকে কল দিয়েই যাচ্ছে। আমি ফোন ধরছিলাম না, পাশে সুমি ছিল বলে। যখন ফোনে মিষ্টি আমাকে পেল না তখন সে রিক্সা করে বাসার দিকে আসছিল। কিন্তু রাস্তায় মিষ্টি আমাকে আর সুমিকে রিক্সায় রেখে অবাক চোখে তাকিয়ে আছে। মামা মামা রিক্সা ঘুরান, আর ওই রিক্সাটাকে ফলো করেন। মিষ্টি সঙ্গে সঙ্গে রিক্সা চালককে রিক্সা ঘুরাতে বলল। তারপর রিক্সা চালক রিক্সা ঘুরিয়ে আমার পিছু আসতে লাগলো। আর সুমিতা আমার সাথে দুষ্টমি করছিল। এগুলো দেখে মিষ্টি রেগে আগুন হয়ে গেল, তাই বারবার কল দিচ্ছিল। আমি ধরছিলাম না। অবশেষে যখন আমরা একটি পার্কে গেলাম, পার্কে সুমি আর আমি ঘোরাঘুরি করছিলাম, তখন হঠাৎ মিষ্টি আমাদের সামনে চলে আসলো। আমি মিষ্টিকে দেখে হা করে তাকিয়ে আছি। এই আপনার বিকেলে দেখা করা? না মানে হয়েছে কি? চুপ, কোনো কথা বলবেন না। এই মেয়েটাকে? সুমি বুঝতে পারলো আমাদের মধ্যে কি সম্পর্ক, তাই সুমি আমাকে পচানোর জন্য বলল, সোনা, মেয়েটাকে একো। সুমি হঠাৎ আমার বাম হাত জড়িয়ে ধরে ঢং করে কথাটি বলল। এটি দেখে মিষ্টি আরো রেগে গেল। আমি কে? ওই, আপনি বলবেন মেয়েটিকে? আমি কিছু বলার আগেই সুমি বলে উঠল, সোনা, বলে দাও তো, আমি তোমার গার্লফ্রেন্ড। আমি তো আজ শেষ। হোয়াট? গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। কি গো, তুমি চুপ কেন? কিছু বলো। কি বলবে? বলার মতো কিছু আছে নাকি? যাই হোক, আপনার যে গার্লফ্রেন্ড আছে আমি জানতাম না। আমিও জানতাম না। কি জানতেন না? কিছু না। ভালো থাকবেন, জীবনে দুজনে হাসি খুশি থাকবেন, এই দোয়াই করি। বাই। মিষ্টি কথাগুলো বলে চলে যাচ্ছিল। তখন সুমি পিছন থেকে মিষ্টিকে ডাকতে যাবে, তখন আমি সুমিকে আটকালাম। কি ভাইয়া, আটকাচ্ছ কেন? চলে যাচ্ছে তো। যেতে দে। যেতে দেবো মানে? মেয়েটি যে তোমাকে ভুল বুঝছে, ভুলটা ভাঙাতে হবে না? না, আমি চাই ও আমাকে ভুল বুঝে দূরে চলে যাক। কেন চাও? কারণ ওর বয়ফ্রেন্ড আছে। কি বলো, ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ওর সাথে কোনো কিছু হওয়ার আগে বিষয়টা দেখে ফেলেছি, এতে সবার জন্য ভালো হয়েছে। না ভাইয়া, মেয়েটিকে দেখে মনে হচ্ছে না মেয়েটির বয়ফ্রেন্ড আছে। তুই ছোট মানুষ, তুই কিছু বুঝবি না, চল বাসায় চল। এই বলে সুমিকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পথে সুমি বারবার বলছিল মেয়েটি আমাকে সত্যি অনেক ভালোবাসে। আমি ওর কথা শুনে হাসছিলাম শুধু। এইদিকে মিষ্টি মন খারাপ করে সোজা বাসায় চলে আসলো। আমার গার্লফ্রেন্ড আছে এটি শোনার পর মিষ্টি রুমে গিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে আমরা বাসায় এসে রাত্রে খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। আমার মন একদম মানছিল না, তাই ডায়েরিটা নিয়ে হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম। কিন্তু ছাদে গিয়ে দেখি মিষ্টি আর সুমি সামনাসামনি। এদিকে আমাকে আবার ছাদে দেখে মিষ্টি অবাক হয়ে আমাকে বলল, ও, এই ব্যাপার তো মিস্টার শুভ। এটি তো হোটেল না যে অনৈতিক কর্মকাণ্ড করবেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে। আমি বুঝতে পারলাম মিষ্টি আমাকে কি মিন করে কথাগুলো বলল। কি যাতা বলছেন? যাতা না, ঠিকই বলছি। ছি, আপনি এত খারাপ। আরে আপু, তুমি আমাকে ভুল বুঝতেছো। কিসের ভুল? তোর লজ্জা করতেছে না বিয়ের আগে এসব করতে? তুমি এখনই আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, না হলে আমি বাবাকে ডাকতে বাধ্য হব। কি আজব। আরে আপু, উত্তেজিত হবেন না। আপনি যেমন ভাবতেছেন তেমন কিছুই না। ও আমার বয়ফ্রেন্ড না, আমার ভাইয়া। মানে? আমি ভাইয়ার মামাতো ছোট বোন সুমি। মানে তুমি আমার মামার মেয়ে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা গ্রামে থাকি, ঢাকাতে আজকেই আসছি। তাহলে তখন কেন বললে ওর গার্লফ্রেন্ড? আপু, তখন তো আমি আপনার সাথে মজা করছি। আমি বুঝতে পারছিলাম আপনাদের দুজনের মধ্যে কিছু চলছে। মজা করার শেষে তো কিছুই বললে না। আরে আমি তো আপনাকে ডেকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়াই তো নিষেধ করেছিল, বললো বলিস না কিছু। ও আচ্ছা, ভাইয়া বারণ করেছে?
আমার কপালে এখন শনি আছে, আমি ওখানে দাঁড়িয়ে ওদের সব কথাবার্তা শুনছিলাম। হ্যাঁ আপু, ভাইয়া নিষেধ করেছে। আচ্ছা সুমি, তোমার ভাইয়ের সাথে কিছু কথা আছে, তুমি কি আমাদের একটু সময় দিবে? অবশ্যই ভাইয়া, তুমি এবার সামলাও। সুমি এই বলে চলে যায়। মিষ্টি সোজা আমার কলার চেপে ধরলো। আমাকে কষ্ট দিতে অনেক ভালো লাগে না? কি করছেন? কলার ছাড়ুন প্লিজ। তোমাকে এত সহজে ছাড়তেছি না। আগে বল, তুই আমাকে কষ্ট দিলি কেন? আমাকে এড়িয়ে চলিস কেন? তো কি করব, আপনি তো আমাকে ভালোবাসেন না, আর আমাকে কি আপনি কষ্ট দেননি? কথাটা বলাতে মিষ্টি আমার কলার ছেড়ে দিল। তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি নাকি বাসি না? নাকি বোঝো না বোঝার ভান করে থাকো? বুঝে নিতাম যদি বুঝার ইচ্ছাটা মরে না যেত। বোঝার ইচ্ছেটা মরে গেল কেন? কেন তুমি জানো না? বুঝতে পারছো না কি করেছো তুমি? আমি সত্যিই জানি না আমি কি করেছি। বলো আমি কি করেছি। বলতে খারাপ লাগলেও বলছি, আমি সেদিন তোমাকে ওই ছেলেটার সাথে রেস্টুরেন্টে পার্কে হোন্ডায় ঘুরতে দেখেছি, আর ঘোরার শেষে ফুল হাতে করে যে বাসায় আসলে সেটিও দেখেছি। ওয়েট, তুমি হৃদয়ের কথা বলতেছো নাকি? জানি না ছেলেটার নাম কি, তবে সব আমি নিজের চোখে দেখেছি, আর আজও দেখলাম। সকালে সেই ছেলেটির সাথেই বাড়ির সামনে থেকে হোন্ডায় করে কোথায় যেন গেলে। আরে ধুর, ও তো আমার খালাতো ভাই হৃদয়। সেদিন ওর সাথে সব জায়গায় গিয়েছিলাম, কারণ ও আমাকে ট্রিট দিল। ট্রিট দিবার কারণ হলো ওকে একটি মেয়ের সাথে রিলেশন করিয়ে দিতে হবে। আর দিন শেষে আমি ফুলগুলো কিনে এনেছিলাম তোমাকে দেব বলে, হৃদয় আমাকে দেয়নি। আর যদি আজকের কথা বলো, আজ ওই মেয়েটির সাথে হৃদয়ের সম্পর্কটা ফাইনাল করে দিলাম। আমি মিষ্টির কথা শুনে হা করে তাকিয়ে আছি মিষ্টির দিকে। কি হলো, ভুল ভাঙছে নাকি এখনো সন্দেহ আছে? সত্যি তোমার ভাইয়া? আরে বাবা হ্যাঁ। ছি ছি, আমি তোমাকে কত ভুল বুঝলাম। হইছে, এখন আর ছি করতে হবে না। নাও এখন আমাকে প্রপোজ করো। কি প্রপোজ? প্রপোজ করতে বসছি, হা করতেছো কেন? এখনই করব? হ্যাঁ এখনই করবা। হ্যাঁ করছি। হ্যাঁ করো। তারপর আমি মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হবে কি তুমি আমার সকালবেলার সূর্যের রশ্মি? হবে কি তুমি আমার শীতের রাতের কাঁথা? হবে কি তুমি আমার 11 সন্তানের মা? আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি আমি। কুত্তা, এটা কোন ধরনের প্রপোজ? পছন্দ হলে 1 চাপন, না হলে 2 চাপন। এক চাপলাম, ভালোবাসি তাই। এই বলে মিষ্টি আমাকে জড়িয়ে ধরলো, আর এইভাবে সম্পর্ক হলো আমাদের। তারপর আমরা অনেকক্ষণ ছাদে গল্প করার পর যার যার রুমে গেলাম। ঘুমটা ভালোই হলো আজ, কিন্তু সকালে আমি আমার বুকে কোনো কিছুর চাপ অনুভব করছিলাম। আমি চোখটা খুলে দেখি আমার বুকটা ফুলে আছে কম্বলের ভিতর। আমি কম্বলটা উঁচু করে দেখি, ও মাগো! আমি কম্বলের নিচে মেয়ের মাথা থেকে লাফ দিয়ে উঠলাম। এখন চুপ, আমি মিষ্টি। তুমি এখানে কিভাবে? তোমার প্রপোজালের কথা মতো তোমার শীতের কাঁথা হতে আসলাম। এ বলে মিষ্টি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ও মা, তাই? তাহলে চলো প্রপোজ অনুসরণ করে 11 বাচ্চার মা হওয়ার মিশন শুরু করি। যা ফাজিল। কেন, চলো মিশন শুরু করি। না, এই মিশন শুরু হবে বিবাহের পর, বুঝছো? ওকে, তাই হবে। শোনা, এখন বলো তো, কেন তুমি সকাল সকাল লুকিয়ে আমার রুমে আসলে? যদি কেউ দেখে ফেলে তো কি হবে বুঝতে পারছো? কিছুই হবে না, কেউ দেখে ফেলুক, আমি চাচ্ছি, কারণ দেখলে আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। এই মেয়েরা তো বুদ্ধি কেন, পাগলি একটা। এই শোনো, হ্যাঁ বলো। তুমি সুন্দর করে প্রপোজ করতে পারো, কিন্তু আমার সময়। ও এই ব্যাপার, তো আমার প্রিয় তোমার কি প্রপোজ পছন্দ হয়নি? জানি না আমি। আচ্ছা, আমি এখন আবার প্রপোজ করছি, তুমি চোখ বন্ধ করে আমার বুকে শুয়ে থাকো। আচ্ছা। এই বলে মিষ্টি চোখ বন্ধ করে চুপটি করে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকলো, আর তখন আমি আবার প্রপোজ করলাম। ভালোবাসা কাকে বলে সেটির সঠিক সংজ্ঞা আমার জানা নেই, শুধু এটা জানি তোমাকে একটি পলক দেখার জন্য আমার বুকের ভেতরটা হাহাকার করে। তোমাকে দেখলেই, তোমার সাথে কথা বললেই মুহূর্তের মাঝেই কেন জানে আমার হার্টবিটটা বেড়ে যায়। সারাটি ক্ষণ মাথায় শুধু তোমার ভাবনায় ঘোরপাক খায়। আর সবচেয়ে বড় ব্যাপার এটা যে তোমার কথা ভাবতে খুব ভালো লাগে। তোমার কথা ভাবলেই মনের মাঝে অসম্ভব রকম এক ভালো লাগা কাজ করে। আমি জানি না এগুলো কেন হয়, আর এগুলোকেই ভালোবাসা বলে কিনা। যদি এগুলোকেই ভালোবাসা বলা হয়ে থাকে, তাহলে বলতে চাই, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি না এই কথাটি তোমার হৃদয় স্পর্শ করবে কিনা, কিন্তু এটা জেনে রাখো, এই কথাটি আমার হৃদয় স্পর্শ করেই বের হয়েছে। আমি তোমাকে ভালোবাসি মিষ্টি। আমিও তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। কি প্রপোজ মনের মতো হয়েছে? কিছুটা। তোমার মনের মতো জীবনেও হবে না। আচ্ছা শোনো, একটু পর বাসা থেকে বের হবে, সারা দিন আজ ঘুরবো, আর বাইরের খাবার খাবো। কেন, তোমার হাসপাতাল? আমার পাগলের সাথে সময় কাটাবো বলে ছুটি নিয়েছি। তাই? আচ্ছা, আমি রেডি হয়ে বের হচ্ছি। আমি এখন আসি। এই বলে মিষ্টি বুক থেকে উঠে চলে যাচ্ছিল, তখন আমি ওর হাত ধরে টান দিয়ে আবার বুকে আনলাম। আরে আরে কই যাও? পাপ্পি না দিলে তোমার ঠোঁট মাইন্ড করবে। এই না, একদম আমার ঠোঁট মাইন্ড করবে না। চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। এই বলে আমি মিষ্টিকে থামিয়ে আমাদের 4টি পাপড়ি এক করে দিলাম। কিছুক্ষণ পর মিষ্টি নিজেকে আমার হাত থেকে ছাড়িয়ে,
ফাজিল। আমি হাসতে হাসতে শুয়ে পড়লাম আর মনে মনে বললাম দিনটা আজ অনেক সুন্দর যাবে। কিন্তু এদিকে মিষ্টি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে খাটের নিচ থেকে একটা শব্দ আসলো। কি চুমাচুমি রে? কে? আমি লাফ দিয়ে খাট থেকে নামলাম। শালা বিয়ের আগে এইসব কি শুরু করেছিস? আমার কথা একটু তো ভাব। এমনিতেই আমি সিঙ্গেল, তারপরে যদি তোমাদের এই চুমাচুমি দেখি বুকটা ফেটে যায়। হারামি, তুই নিচে গেলি কখন? আমি তো ওয়াশরুমে ছিলাম, এসে দেখি তোমরা মুভি শুরু করে দিয়েছো, তাই বাধ্য হয়ে নিচে যেতে হয়েছে। আমি শামীমের কথা শুনে হেসে দিলাম। তারপর শামীমের সাথে একটু হাসাহাসি করলাম। যাই হোক, ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। সারাদিন অনেক ঘুরলাম আমরা। বাসায় আসার সময় রিক্সা মিষ্টি আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বলছিল, আচ্ছা, তুমি জব করবে না? তুমি অন্তত কাজের কথা বলে আমাকে লজ্জা দিও না। কিন্তু তোমার তো একটি কাজ করতে হবে, তোমার পরিবার আছে, আর আমিও তোমাকে বেশি দিন দূরে রাখতে চাই না। তুমি পাশে থেকো, চাকরি পেয়ে যাবো। আমি তোমার পাশে আছি। তারপর আমরা বাসার কাছে চলে আসলে যার যার মতো বাসায় গেলাম, যাতে কেউ না বোঝে। আজ আমি অনেক খুশি। জীবনে একজন গার্লফ্রেন্ড থাকলে কি যে এক অদ্ভুত অনুভূতি অনুভব করা যায়, সেটি বলে আপনাদের বোঝাতে পারবো না। যার গার্লফ্রেন্ড আছে সেই বোঝে। কিন্তু আমরা খুশি, এরই মধ্যে একটি চিন্তা সংবাদ আসলো, যে সংবাদ আমার খুশিকে দমিয়ে রাখলো। আমি তো রুমে এসে খাবার খেয়ে মিষ্টির কলের জন্য অপেক্ষা করছিলাম, আর এদিকে মিষ্টি খাবারের টেবিলে। মিষ্টির বাবার কথায় অবাধ্য হবার কোনোদিন সাহস হয়নি, কিন্তু বাবার এই কথা শুনে মিষ্টি খাবার খাওয়া বন্ধ করে মাথা নিচু করেছিল। মেয়ের চুপ থাকা দেখে বাবা হ্যাঁ মনে করে বলল, মা, তোর সাথে কিছু কথা ছিল। বলো। তুই তো অনেক বড় হয়ে গেছিস, তাই তোর বিয়ের কথা আমরা ভাবতেছি, তুই কি বলিস? মিষ্টি কিছু না বলে মাথা নিচু করে বসেছিল। জসিম সাহেবের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। মিষ্টি মাথা নিচু করে বসে আছে। ছেলেটা ইঞ্জিনিয়ার, অনেক টাকা পয়সার মালিক, তুই অনেক সুখী হবি রে মা। মিষ্টি কিছু না বলে শুধু চুপ করে বসেছিল। মিষ্টির বাবা মাই কথা বলছিল এই বিষয় নিয়ে। তারপর খাবারের টেবিল থেকে মিষ্টি উঠে এসে রুমে আসলো। তারপর রুমের দরজা আটকে আমাকে কল দিল। হ্যালো পাগলি, বলো। আমি অপাশ থেকে শুধু মিষ্টির কান্নার শব্দ পেলাম। এই, তোমার কি হয়েছে? আমার সাথে কেন এমনটা হয় বলতে পারো তুমি? প্লিজ কান্না করো না, বলো কি হয়েছে। আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে। হোয়াট? কি বলছো তুমি? আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সত্যি বলছি, বাবা হঠাৎ করেই আজ বললো আমাকে। এখন কি হবে মিষ্টি? আমি কি তোমার পরিবারের সাথে আমাদের বিষয় নিয়ে কথা বলবো? সেটি করে লাভ হবে না, বাবা ওদেরকে কথা দিয়ে দিয়েছে, আর বাবা একবার কথা দিলে তারপর আর কারো কথা শুনে না। তাহলে এখন কি করবে? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আম্মুর সাথে কথা বলবো তোমাকে নিয়ে। আমি আসবো? না, তুমি এখন ঘুমাও, কাল সকালে কথা বলবো আম্মুর সাথে। ঘুম আসবে না সোনা। আমি রাখছি। এই বলে মিষ্টি কলটা কেটে দিল আর শুয়ে কান্না করতে লাগলো। এদিকে আমার চোখে ঘুম নেই। মিষ্টির কথা ভাবতে ভাবতে রাতটা কেটে গেল। সকালে মিষ্টি বিছানা থেকে উঠে ওর আম্মুর কাছে রান্নাঘরে চলে গেল। আম্মু। কি রে, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? মিষ্টি চুপ থাক। কি রে, বল, কি বলবি? আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। কি বলতেছিস? হ্যাঁ আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু তুই কি বলতেছিস? তুই জানিস তোর বাবা কথা দিয়ে দিয়েছে। কিন্তু মা, আমি এই বিয়েটা করতে পারবো না। আচ্ছা, তুই কান্না করিস না, আমি তোর বাবার সাথে কথা বলতেছি। কিন্তু তুই এটা বল, কেন বিয়েটা করতে পারবি না? আমি একজনকে খুব ভালোবাসি। ভালোবাসিসলে কিভাবে তুই? তুই জানিস না আমাদের গোষ্ঠীতে এইসব প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই? মিষ্টি কিছু না বলে কান্না করতে লাগলো। আমি তোর বাবাকে বলতেছি, দেখি উনি কি বলে। মিষ্টির মা এই বলে মিষ্টির বাবার কাছে গেল, সবকিছু তাকে বলল। মিষ্টির বাবা সবটা শোনার পর মিষ্টি, ওই মিষ্টি, রাগী কণ্ঠে চিৎকার দিয়ে মিষ্টিকে ডাকলো। মিষ্টি বাবার রাগী কণ্ঠ শুনে ভয়ে ভয়ে বাবার রুমের দিকে যেতে লাগলো। রুমে যাবার পর তোর মা যা বললো সব ঠিক সত্য? মিষ্টি কান্না জড়িত কণ্ঠে শুধু তার মাথা নাড়ল। তোর সাহস হলো কিভাবে ওই পাপ কাজ করার? মিষ্টি আবারও কান্না জড়িত কণ্ঠে শুধু তার মাথাই নাড়ল। ছেলেটাকে? মিষ্টি মাথা নিচু করে থাকা অবস্থায় বলল, শুভ। হোয়াট? শুভ? হ্যাঁ আব্বু। কি দেখে ভালোবাসলি বেকার ছেলে? আর ছেলেটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তলে তলে এত দূর। ওদের তো আমি এই বাড়ি থেকে বের করে দেব, তোর সাথে বিয়ে দেওয়া তো দূরের কথা। মিষ্টি তখন বুঝতে পারলো বাবা রেগে গিয়ে আমাদেরকে বাসা থেকে বের করে দিবে, তাই কথা ঘুরিয়ে ফেললো। বাবা, আমি শুভকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসি কিনা জানি না, আমি ওকে কিছুই বলিনি। মিষ্টির কথা শুনে মিষ্টির বাবার রাগ কিছুটা কমলো। ও আচ্ছা, তাহলে শুনে রাখো, ছেলেটাকে ভালোবাসো এটা বলো নাই, আর বলার দরকার নেই। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে করবা, এটাই আমার শেষ কথা।
মিষ্টি জানে তার বাবা মানবে না আমাকে, তাই সে কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে গেল। মিষ্টি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে করতে আমাকে কল দিল। মিষ্টির কান্নার শব্দ পেলাম। সোনা, কান্না করছো কেন? কি হয়েছে? বাবা রাজি হয়নি, তুমি বেকার বলে বাবা রাজি হলো না। আমি এখন কি করব বলো? চলো আমরা পালিয়ে বিয়ে করি। না, আমি পরিবারের মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমাদের ভালোবাসা সার্থক হলো না। মিষ্টি, মিষ্টি, কি বলছো এগুলো? আমি বাঁচবো না তোমাকে ছাড়া। প্লিজ আমাকে একা করে দিও না। পাগলামি করো না, আমাকে খারাপ ভেবে ভুলে যেও শোনা। দেখবে আমার থেকে ভালো মেয়ে তোমার জীবনে আসবে। আমার তোমাকেই লাগবে, প্লিজ আমার সাথে থাকো। খুব যত্ন করে রাখবো তোমায়। আমার শেষ একটা রিকোয়েস্ট, তুমি আমাদের ভালোবাসার কথা নিয়ে প্লিজ বাবার কাছে এসো না। প্লিজ যেও না আমাকে একা রেখে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বাঁচবো না আমি তোমাকে ছাড়া। আমি রাখছি, আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। পৃথিবীতে এরকম হাজারো ভালোবাসা হেরে যায়, চাকরি, বাস্তবতা, পরিবারের দোহাইয়ের কাছে। আমি আবার কল দিলাম। এইবার ওপাশ থেকে বলে উঠলো, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি বারবার কল দিচ্ছিলাম, কিন্তু বারবার একই কথা আসছিল। আমি ফেসবুক, ইমো, মেসেঞ্জারে ট্রাই করতে গেলাম, কিন্তু এক এক করে সেখানেও আমাকে ব্লক করে দিল মিষ্টি। আমি একদম ভেঙে পড়ে ফ্লোরে বসে পড়লাম, আর অঝরে কান্না করতে লাগলাম। কেন করলে এমনটা মিষ্টি? তুমি তো ভালো করেই জানতে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন এইভাবে আজ আমাকে একা রেখে চলে গেলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার বাবার কাছে যাব, ওনার পা ধরে তোমাকে ভিক্ষা চাইব। আমি মনে মনে এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেলাম। কান্না করতে করতে মিষ্টিদের বাসার সামনে গিয়ে বেল বাজালাম। দরজাটা খুলে দিল একটা ইয়াং ছেলে এসে। ছেলেটাকে দেখে আমি যেমন অবাক হলাম, ঠিক ততটাই অবাক হলো ছেলেটি। আমি রুমে প্রবেশ করে দেখি মিষ্টি মাথায় কাপড় দিয়ে সোফা একটি ছেলের পাশে বসে আছে। এটি দেখে অবাক চোখে আমি তাকিয়ে রইলাম। রুমের মধ্যে আরো অনেকেই ছিল, জানি না কারা এরা। আমার এত কিছু বোঝার সময় ছিল না। আমি সঙ্গে সঙ্গে মিষ্টির বাবার কাছে গিয়ে ওনার পা জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, প্লিজ আঙ্কেল, আমাদের ভালোবাসাকে ভেঙে দিবেন না। আমি মিষ্টিকে অনেক ভালোবাসি, দয়া করে মিষ্টিকে আমার হাতে তুলে দিন। আমার কথা শুনে রুমের মধ্যে থাকা সকল উঠে দাঁড়ালো। আসলে রুমের মধ্যে অন্যরা ছিল, ছেলে পক্ষের লোকজন। ছেলেটাও ছিল যে মিষ্টির সাথে বসেছিল। আপনারা কি ভাবছেন নাটকের মতো ছেলে পক্ষ এগুলো শুনে বিয়েটা ভেঙে দিবে আর মিষ্টিকে আমার সাথে বিয়ে দিবে? এমন কিছুই না। কারণ মিষ্টির বিয়ে যার সাথে ঠিক হয়েছে ছেলেটি ছাত্রলীগের বড় নেতা। দেখুন কি হয়। আরে ভুল বুঝবেন না, ছেলেটাকে আমরা কেউ চিনি না। আঙ্কেল এগুলো কি বলছেন? আমি আর মিষ্টি দুজনকে অনেক ভালোবাসি। এই কে তুমি? পা ছাড়ো আমার। আপনারা বিশ্বাস করুন, আমি আর মিষ্টি দুজনকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমার মেয়ের মুখ থেকেই শুনুন। বল তুই কে এই ছেলে? চিনিস? ছেলেটি যা বলতেছে সব কি সত্যি? মিষ্টি তখন অশ্রু ভেজা চোখে একবার আমার দিকে একবার পরিবারের দিকে তাকাচ্ছিল। মিষ্টি, বলে দাও আমি তোমার ভালোবাসার মানুষ। আমি মনে দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানতাম মিষ্টি কি বলবে। কি রে বল? বল দ্রুত, তুই ছেলেটাকে চিনিস নাকি? তখন মিষ্টি বলে দিল, না, আমি চিনি না একে। মিষ্টির কথা শুনে অবাক চোখে আমি মিষ্টির দিকে তাকালাম। মিষ্টির কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার চোখ দিয়ে না চাইতে পানি ঝরতে লাগলো। শুনলেন তো আপনারা, আমরা আসলে ছেলেটাকে চিনি না। মিষ্টি, এই মিষ্টি, কি বললে তুমি এটা? আমাকে চেনো না? এই দেখো আমাকে, আমি শুভ, তোমার শুভ, যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে, যার হাতে হাত রেখে তুমি বলেছিলে কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি বলতে বলতে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লাম। তখন মিষ্টির হবু হাজবেন্ড আমার কলার ধরে উঠিয়ে বলল, আঙ্কেল, এরা সমাজের বসবাসকারী খারাপ মানুষ, যারা অন্যের ভালো দেখতে পারে না, তাই বিয়ে ভাঙতে চলে এসেছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। এই প্রিয়তমা, তুমি বলে দাও না এদেরকে আমি খারাপ না, আমি তোমার পাগল। মিষ্টি তোকে কি বললো রে? তোকে তো আমরা বলবো, ওকে নিয়ে চল। তারা এসে আমাকে অপরাধীর মতো ধরে রাখলো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, এই ছেলে কখনো আমার আর মিষ্টির বিয়ে আটকাতে পারবে না। আর আমি কালকে বিবাহ করতে চাই মিষ্টিকে। আচ্ছা বাবা, তাই হবে। ওকে, ছেলেটাকে আমরা পুলিশের হাতে তুলে দিবানি। আজ আসে। ছেলেটি এই বলে আমাকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছিল। তখন আমি মিষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলাম, প্রিয়তমা, আমি তোমাকে তো অনেক ভালোবেসেছিলাম, তাহলে কেন এভাবে বেমানি করতে পারলে আমার সাথে? তোমাকে ভালোবাসি, ভালোবাসবো, বেসে যাব। ছেলেগুলো আমাকে টানতে টানতে গাড়িতে উঠালো। আমাকে এভাবে নিতে দেখে মামা মামি শামীম ছুটে আসলো। এইভাবে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? পুলিশের কাছে, সেখান থেকে নিয়ে আসেন। ওই চল। তারপর তারা আমাকে গাড়ি করে নিয়ে চলে আসলো, কিন্তু কিছু দূর আসার পর তারা আবার চোখে কালো কাপড় বেঁধে দিল। আমাকে কোথায় যেন নিয়ে আসলো, খুবই নিশ্চুপ জায়গা। তবে আমি বুঝতে পারলাম এটি পুলিশ স্টেশন না। তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে কোথায় যেন নিয়ে একটি চেয়ারে বেঁধে রাখলো আর বলল, তোর জীবনে এটাই শেষ দিন, থাক এখানে, এভাবে রাতে দেখা হবে। ভারী কণ্ঠে কেউ কথাগুলো বলে আমার মুখে কাপড় বেঁধে দিল, যাতে আমি শব্দ করতে না পারি। আমি মনে মনে হাসতে হাসতে বললাম, তোমরা আমাকে কি মারবে বলো? আমি তো মরেই গিয়েছি।
ভেঙে চুরমার হয়ে গিয়েছে আমার জীবন। বেঁচে থাকার ইচ্ছাটা মরে গিয়েছে ওই কথাটি শুনে। আমি চিনি না, আমি চিনি না। আমি বসে বসে কান্নার সাগরে ভেসে গেলাম। কান্না করতে করতে আমার পুরো শরীরটা ভেসে গিয়েছে। প্রচন্ড পানির পিপাসা লেগেছে আমার। আমি বোবার মতো মুখে কাপড় বাঁধা অবস্থায় আওয়াজ করতে লাগলাম, একটু পানি পাবার আশায়, কিন্তু ও শব্দে কারো কানে গেল না। আমি সেখানে পানি থেকে ওঠা টাঙায় থাকা মাছের মতো ছটফট করতে লাগলাম। আর এইদিকে মামি শামীম অ্যাডভোকেটের সাথে পুলিশের কাছে গেল আমাকে আনার জন্য, কিন্তু সেখানে আমাকে পেল না। দুঃখিত, এই নামের আর এই চেহারার কোনো ছেলে আমাদের এখানে আসে না। কি বলছেন? তাহলে ছেলেগুলো আমার ভাগ্নেকে কোথায় নিয়ে গেল? ছেলেগুলো কারা? চিনি না। তাহলে কেমনে কি? কিন্তু এই ছেলে আমাদের এখানে আসে নাই। তাহলে হয়তো অপহরণকারী অপহরণ করেছে। আপনি প্লিজ কোনো পদক্ষেপ নিন। ওকে, তবে বলুন কোথা থেকে তুলে নিয়েছে? আমাদের বাসার সামনে থেকে। আচ্ছা, আপনারা যান, আমরা খোঁজ লাগাচ্ছি। ছেলেটার ছবি রেখে যান। তারপর মামা মামি শামীম বের হয়ে আসলো, কিন্তু মামা পুলিশের উপর বিশ্বাস না রেখে আমাকে খুঁজতে বের হলো। আর এদিকে মিষ্টি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে অঝরে কান্না করছে, কারণ সে তার পরিবারের সম্মান রক্ষা করার জন্য আজ তার ভালোবাসাকে অবিশ্বাস করেছে। কিন্তু মিষ্টি চিন্তাও করতে পারছে না কি হবে আমার সাথে। মামা মামি শামীম আমাকে পাগলের মতো খুঁজতে লাগলো। যাই হোক, সারাটা দিন আমি ওরকম ভাবেই বেঁধেছিলাম চেয়ারে। আমার হাতে বেঁধে রাখা স্থান কেটে রক্ত পড়ছে, পিপাসায় আমি কথা বলতে পারছি না। আর এদিকে সন্ধ্যার আজানের পর মিষ্টির হবু হাজবেন্ড সহ বেশ কিছু ছেলে রুমে ঢুকলো। ওই কেউ ওর বাথরুম খুলে দেয়। মিষ্টির হবু হাজবেন্ডের নাম মিলন। মিলনের কথা মতো একটি ছেলে এসে আমার মুখের বাঁধন খুলে দিল। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, পানি পানি, কেউ আমাকে পানি দেন প্লিজ। এর দিকে পানি পিপাসা লাগছে। ভাই। কিন্তু বাছা, তোমার তো পানি মিলবে না, তোমাকে ধীরে ধীরে মেরে ফেলবো সোনা। দয়া করে একটু পানি দিন আমাকে। আমার কথা কানে না নিয়ে মিলন একটি ধারালো ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তোর কত বড় সাহস আমার হবু বউয়ের দিকে চোখ দিস? আমাকে মারবেন না প্লিজ। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ছুরিটা আমার পেটের মধ্যে সম্পূর্ণটা ঢুকিয়ে দিল। বাবা গো, প্লিজ কেউ সাহায্য করুন, অনেক রক্ত পড়তেছে। মিষ্টির হবু হাজবেন্ড ছুরি নিয়ে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দিল। মাগো বলে আমি এক চিৎকার দিয়ে উঠলাম। শালা, আমার হবু বউয়ের সাথে প্রেম করবি? এবার ওপরে যে আফসোস করিস। আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম। চারপাশের সবকিছু আমার সামনে খোলা হতে লাগলো। আমি আর চিৎকার করতে পারছিলাম না। ভাই, এটাকে এখন বাইরে ফেলে দিয়ে আসি, এমনিতেই মারা যাবে, ভুঁড়ি বের হয়ে গেছে। যা, ওকে ফেলে দিয়ে আয়, মাঝরাত তো, কারো সাহায্য পাবে না। আমি নিচে পড়ে থেকে কড়াকড়ি খাচ্ছিলাম। রক্তে পুরো মেঝেটা লাল হয়ে গিয়েছে। তারপর ওরা সকলে আমাকে গাড়িতে করে মাঝরাতে এক ব্রিজের পাশে ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসলো। আমি ময়লার স্তূপের মধ্যে পড়ে থেকে রাস্তার দিকে তাকিয়েছিলাম কারো আসার অপেক্ষায়। আমি সেখানে পড়ে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। আমি শুধু ভাবছিলাম, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারের কি হবে? আমি তো তাদের একমাত্র সম্বল। আর মিষ্টির বলা সেই কথাটি বারবার আমার কানে হানা দিচ্ছে। আমি চিনি না একে। আমাকে চেনে না, আমার ভালোবাসার মানুষ আজ আমাকে চেনে না। এদিকে মামা মামি শামীমের চোখে ঘুম নেই। মামা মামি শুধু ভাবছে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তারা কি বলবে আমার বাবা মাকে। তারা শুধু আমার চিন্তা করছে। আজ বুধবার, আগামী শুক্রবার মিষ্টির বিবাহ ওই মিলনের সাথে। মিষ্টি মন খারাপ করে বিছানায় কান্না করছিল। মিষ্টি ভাবছে একদিন না একদিন আমি ওকে ভুলে যাব। কিন্তু মিষ্টি, আমি তো তোমাকে ভুলে যাবার জন্য ভালোবাসিনি। মিষ্টি হয়তো বুঝছে না আমার সাথে কি করেছে মিলন। যাই হোক, এদিকে আমি ঝাপসা চোখে ভাঙা কণ্ঠে ধীরে ধীরে শব্দ করার চেষ্টা করছিলাম যাতে কেউ শুনতে পায়। রাত 1টা, কেউ নেই আশেপাশে। রাস্তা দিয়ে 2টা গাড়ি গিয়েছে, তারা আমাকে দেখতে পায়নি। তাই যদি আমাকে বাঁচতে হয় রাস্তার উপর যেভাবেই হোক যেতে হবে। আমার বাঁচতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে বাঁচতে হবে আমার বাবা মার জন্য। কারণ তারা আমাকে এইভাবে এতটা বড় করেছে, তাদেরকে যাতে একটু সুখের মুখ দেখাতে পারি। আমাকে তো সহজে মরা যাবে না। তাই আমি শুয়ে থাকা অবস্থায় হেঁচড়ে হেঁচড়ে রাস্তার পাশে গেলাম। আমি কোনো মতে রাস্তার ধারে যাবার পর আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর রাস্তা দিয়ে একটি প্রাইভেট কার আসছিল। প্রাইভেট কারের লোক আমাকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়িটি থামিয়ে দ্রুত গাড়ি থেকে একটি মেয়ে আর একটি ছেলে নামলো। তারা আমাকে এই অবস্থায় দেখে দ্রুত তাদের গাড়িতে উঠে নিল। তারা আমাকে নিকটতম হাসপাতালে নিয়ে আসলো। তারপর আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। সকালে মামা মামি শামীম আবার পুলিশের কাছে গেল। প্লিজ স্যার, আপনারা কিছু করুন, আমার ভাগ্নে এখনো পর্যন্ত বাসায় ফিরলো না। আচ্ছা চলুন, ওকে কারা কোথা থেকে তুলে নিয়েছিল সেখানে চলুন। তারপর মামা মামি শামীম পুলিশ সহ সকলে মিষ্টিদের বাসায় গেল। মিষ্টিদের বাসায় ঢোকার পর, কি সমস্যা স্যার? মিষ্টির বাবা ভাবছে পুলিশকে আমার মামা মামি ডেকে নিয়ে গিয়েছে। মিষ্টি ও মিষ্টির মা সকলে পুলিশকে দেখে রুম থেকে বের হলো। খুব বড় সমস্যা। কি সমস্যা স্যার? আগামীকাল আপনাদের বাসা থেকে একটা ছেলেকে কিছু ছেলে তুলে নিয়ে গেছে আর বলে গেছে পুলিশের হাতে তাকে তুলে দিবে। কিন্তু আফসোস, ছেলেটাকে আমাদের কাছে আনেনি। এতে আমি কি করতে পারি স্যার?
কি করতে পারেন মানে? অনেক কিছু করতে পারেন। আপনি বুঝতেছেন যদি ছেলেটাকে না পাওয়া যায় আপনার কি হতে পারে? ও কোথায়? ওর কি কিছু হয়েছে? আপনি কে? আমার মেয়ে স্যার, তুই চুপ থাক। আপনার মেয়ে মনে হয় অনেক কষ্টে আছে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তেমন কিছু না স্যার। সে যাই হোক, তো আপনি বলুন ছেলেটাকে কারা নিয়ে গিয়েছিল? তারপর মিষ্টির বাবা মিলনের কথা বলে। আচ্ছা, আবার কোনো প্রয়োজন হলে আসবো। ভালো থাকবেন। তারপর সবাই সেখান থেকে বের হয়ে আসলো। পুলিশ মামাকে বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা মিলন নামে ছেলেটাকে খুঁজে বের করব। পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর মিষ্টির বাবা মামামের কাছে আসে আর বলে, আগামীকাল আমার মেয়ের বিয়ে হওয়ার পর আপনারা এই বাসা থেকে বেরিয়ে যাবেন। মামা বুঝতে পারলো অপমান করলো, কিন্তু এতে আফসোস নেই মামার। মামা শুধু আমার চিন্তায় বিভোর। আর এদিকে মিষ্টি নিজের রুমে এসে কান্না করতে লাগলো, আর আমি হাসপাতালে অপারেশন থিয়েটারে। রোগীর সাথে কে আছেন? জি ডাক্তার, বলুন। রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 4 ব্যাগ রক্ত লাগবে, বি পজিটিভ। আমার রক্তে গ্রুপ বি পজিটিভ, আমার কাছ থেকে নেন। আর বাকি 3 ব্যাগ আমরা ম্যানেজ করতেছি। ওকে, আসুন। সকাল পেরিয়ে দুপুরের দিকে আমার জ্ঞান ফিরলো। তখন 1:30 বাজে। আমার জ্ঞান ফিরতেই আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার পাশে একটি মেয়ে বসে আছে। কিন্তু এসবে আমার মন থাকলো না। সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো, আজ তো শুক্রবার, আমার জীবনের পথসঙ্গীর বিবাহ। আমাকে যেভাবেই হোক বিবাহটা ভাঙতে হবে, কারণ মিষ্টি শুধু আমার। আমার জ্ঞান ফিরেছে দেখে পাশে বসে থাকা মেয়েটি ডাক্তার ডাকতে গেল, কিন্তু আমি কোনো কিছু না ভেবে আমি ওভাবেই পেটে সেলাই নিয়ে কোনো মতে একটি গেঞ্জি পরে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। আমি হাঁটছিলাম, মনে হচ্ছিল আমার পেটে সেলাই করার স্থান দিয়ে পেট থেকে সবকিছু বের হয়ে যাবে, কিন্তু আমার হাতে সময় নেই। যেভাবেই হোক আমাকে মিষ্টির বিবাহ ভাঙতে হবে। আমি একটি সিএনজিতে উঠলাম সোজা মিষ্টিদের বাসার সামনে যাওয়ার জন্য। আর এদিকে হাসপাতালে আমাকে না দেখতে পেয়ে ডাক্তারের মেয়েটি আমাকে খুঁজতে লাগলো। আর এদিকে মামামি শামীম আবারও পুলিশকে নিয়ে মিষ্টিদের বাসায় আসছিল। মামারা আসার আগেই আমি মিষ্টিদের বাসায় চলে এলাম। গেট দিয়ে বাসার ভেতর যাবার পরই দেখতে পেলাম আমার ভালোবাসা বউ সেজে অন্য কারো সামনে বসে আছে। দৃশ্যটা দেখে বুক ফেটে কান্না চলে আসলো, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। যাকে নিয়ে স্বপ্নের রাজ্যে রানী বানিয়েছি, যাকে নিয়ে বউয়ের স্বপ্ন রাঙিয়েছি, আজ সে আমার সামনে অন্য কারো পাশে বসে আছে বউ সেজে। আসলে কি পৃথিবীতে ভালোবাসা গরিবের জন্য না? আমার পেটে সেলাই করা স্থান থেকে রক্ত পড়ছিল, কারণ সিএনজিতে আসার সময় অনেক ঝাঁকি লেগেছে। রক্তে আমার প্যান্ট লাল হয়ে গিয়েছে। এদিকে বিবাহ পড়াচ্ছেন কাজী। ছেলে হয়তো কবুল বলে দিয়েছে, তাই সবাই মিষ্টিকে কবুল বলার জন্য জোর করছিল। তখন আমি ওদের কিছুটা সামনে গিয়ে বললাম, প্রিয়তমা। আমি অশ্রু ভেজা চোখে মিষ্টিকে ডাক দিলাম সেই নামটি ধরে, যেই নামে শুধু মিষ্টিকে আমি রাখি। আমার কণ্ঠ শুনে বিদ্যুতের বেগে মিষ্টি আমার দিকে তাকালো। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে আমার কাছে আসছিল, কিন্তু মিষ্টির বাবা মিষ্টির হাত ধরে আটকিয়ে দিল। এই প্রিয়তমা, তোমার জীবন তো এখানে, তুমি কার পাশে বসে আছো? আমাকে দেখে মিলন অবাক। তারপর মিলনের বন্ধু তার হাতে একটি লাঠি নিয়ে আমার কাছে আসতে লাগলো। প্রিয়তমা, আমার চোখের দিকে তাকাও। আমার ডাকে মিষ্টি আমার চোখের দিকে তাকালো। মিষ্টির চোখেও পানি আর আমার চোখেও পানি। মিষ্টি আমার চোখে তাকালে আমি বলে উঠলাম, ভালোবাসি। আমি মিষ্টিকে অনেক ভালোবাসি। এটি বলার সঙ্গে সঙ্গে মিলনের সেই বন্ধু আমার কাটা জায়গায় পেটে খুব জোরে একটি ঘুষি দিল। সঙ্গে সঙ্গে আমার পেটের সেলাই ছিঁড়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। কেউ আমাকে বাঁচাও! চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মিলনের বন্ধু যে আবার আমাকে খুশি দিতে যাবে, তখনই পুলিশ সহ মামামি শামীম চলে আসলো। পুলিশকে দেখে মিলনের বন্ধু লাঠি ফেলে দিয়ে পালাতে যাচ্ছিল, সাথে মিলনও বিয়ে ছেড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাদেরকে ধরে ফেলে। আমার পেট থেকে এভাবে রক্ত পড়তে দেখে মিষ্টি ঝাড়ে দিয়ে তার হাত ছুটিয়ে কান্না করতে করতে আমার সামনে আসছিল দৌড়ে। আমি মিষ্টিকে আসতে দেখে নিচে পড়ে থেকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে দেখতে লাগলাম। মিষ্টি আমার কাছে এসে আমার মাথা তার কোলে নিয়ে কান্না করতে করতে বলল, এই তোমার কি হয়েছে? কিছু সময়ের জন্য আমি আমার সব যন্ত্রণা ভুলে গেলাম। মিষ্টিকে আমার পাশে দেখে এক ভালো লাগা কাজ করতে লাগলো। যাক, তাও তো এই ভালো লাগাটা নিয়ে মরতে পারবো। প্লিজ কেউ সাহায্য করুন, অনেক রক্ত পড়তেছে। আমি আমার রক্ত মাখা হাতে মিষ্টিকে স্পর্শ করলাম। আমি মিষ্টির চোখের দিকে তাকিয়ে আছি আর বললাম, মিষ্টি, আমি শুভ। চিনতে পেরেছো? তোমার ভালোবাসা, যার ভালোবাসা পাবার জন্য কত পাগলামি করেছো, আমি তোমার শুভ। চিনতে পেরেছো প্রিয়তমা? মিষ্টি কিছু না বলে কান্না করতে করতে আমার মাথা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ প্রিয়তমা, কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমি মরেও শান্তি পাবো না। তুমি আমাকে চিনেছো, এখন আমি শান্তিতে মরতে পারবো। প্লিজ এসব বলো না, আপনারা কেউ প্লিজ সাহায্য করুন। আমার দিকে তাকাও, আমার সময় নেই। সবকিছু ঝাপসা হয়ে আসছে প্রিয়তমা। একসাথে করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। তুমি প্লিজ থামো। আমাকে বলতে দাও শোনা, আমার একটি শেষ ইচ্ছা আছে। রেখো প্লিজ। আমি ছাড়া আবার বাবা মাকে দেখার মতো কেউ নেই, তাদেরকে একটু দেখো প্লিজ। আর এখন তোমার কপালটা আমার কাছে আনবে একটু। মিষ্টি কান্না করতে করতে তার কপাল আমার মুখের সামনে এনে বলল, তোমার কিছু হবে না আমি থাকতে।
আমি মিষ্টির কপালে চুমু এঁকে বললাম, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে মিষ্টি। তারপর চিরদিনের জন্য আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। আমি নড়ছি না দেখে মিষ্টি বলল, শুভ, শুভ, এই শুভ, এই শোনা, কি হলো তোমার? এই তোমার প্রিয়তমা তোমাকে ডাকতেছে, এই ওঠো না, এই শুভ। মিষ্টি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হাজার ডাকলেও তোমার শুভ আর উঠবে না মিষ্টি, আর বলতে পারবে না ভালোবাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।